কথা বলে দেশ উদ্ধার করে বলছেন। আমি চিৎকার করে করে ফোন নিয়ে বলেছিলাম, চিৎকার করে সার্জিসকে বলেছিলাম, সার্জিস চুপ্পুকে সরাও, হাসনানকে বলেছিলাম চুপ্পুকে সরাও, নাহলে তোমাদের ফাঁসি রশি তোমাদের গলায় আজকেও কালকেও পড়বে। সব চুপ্পুকে সরা নাই, তারা বলে কি ইউনূসের সাথে শপথ নিয়ে ফেলেছে। তারা বিপ্লবের সরকার শেষ হয়ে গেছে আসিফ নজরুলের সরকার। সুতরাং ইট ইজ টু লেট চুপ্পুকে কথা বলে। আমরা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, আসিফ নজরুল চুপ্পু এরা সব রয়ে গেছে। সো উই আর ইন আ ডিফিকাল্ট পাথ, আমরা একটা কঠিন পথে চলে গেছি। ইয়েস, উত্তরণের পথ আছে, উত্তরণের পথ একটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত উপদেষ্টা সহ আসিফ নজরুল যারা আছে এবং সমন্বয়ক সার্জিস আলম এরা সহ সবার কি কি ভুল আছে এ নিয়ে আজকে কথা বলছেন লাইভে সাবেক সেনা সদস্য মেজর দেলোয়ার হোসেন। তিনি কি বলছেন তার বক্তব্যগুলো শুনবো এবং এর সাথে আছে হাসিনা আক্তার। আমরা দুজনেরই কথোপকথন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে একটু ক্লিপ দেখেছেন, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলেন আমরা তাদের লাইভটা দেখে নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার, টেবিল টক এবং লন্ডন মিররের পক্ষ থেকে সবাই স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অবস্থা আমাদের এখনকার প্রোগ্রাম দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, বিশেষ করে যে পরিবর্তনটার কথা আমরা আলোচনা করব। প্রথমেই ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্ট ঘিরে সমস্ত সভা সমাবেশ বন্ধ করা হয়েছে। মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্টকালের জন্য পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এবং এই নিয়ে আসলে এক ধরনের অনেকেই অনেক কথা বলার চেষ্টা করছেন। বিশেষ করে যে কথাটা বেশি আসছে সেটা হচ্ছে যে আগেও এই কথাটা এসেছে যে সেনাবাহিনী আসলে ক্ষমতা নিয়ে যাচ্ছে কিনা। আমরা অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দেলোয়ার হোসেন। অবশ্যই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং এখনকার অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। যে কথাটা আমরা আলোচনা করছিলাম যে আসলে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে যাচ্ছে কিনা, অনেকদিন থেকে কথা উঠছিল এই কথাটা। বিশেষ করে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ করার আগ মুহূর্তে উনি ডক্টর মানে নিষেধ করেছিলেন আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা না হয়। তো সেই বিষয়টা অনেকেই জানে ইতিমধ্যেই। তো এরপর থেকেই একটু জেনারেল ওয়াকারকে আমরা চুপচাপই থাকতে দেখতে অনেকদিন থেকেই। তো আজকের ঘটনাকে কেন্দ্র করে যে কথাটা উঠে এসেছে যে সেনাবাহিনী আসলে ক্ষমতা নিয়ে যাচ্ছে কিনা, আপনি কি মনে করেন? সহজ কথা, প্রথমে যেটা আমি অনেকবার বলেছি যে সেনাবাহিনী কখনোই ক্ষমতা নেওয়ার সেনাবাহিনীর ইচ্ছা ছিল না, এখনো নাই। এটা হচ্ছে প্রথম কথা। অন্যান্য যারা অনেকেই সবকিছু ব্রেকিং নিউজ করে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাচ্ছে, জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনেক কিছু বলেন, আমি সেই ধরনের কোনো দায়িত্ব জ্ঞানহীন কোনো কথা বলতে চাই না। তবে কথাটা যতটা সহজ করে বললাম, বিষয়টা ততটুকু সহজ না। এর পিছনে কিছু ব্যাখ্যা দিতে হবে, পারিপার্শ্বিক বর্তমান অবস্থাকে টেনে নিয়ে আসতে হবে। তখনই শুধুমাত্র জনগণ বুঝতে পারবে আসলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেওয়ার প্রশ্নটা কেন আসছে। এবং একটি আপনার বক্তব্যে আপনি বললেন যে সেনানিবাসে মিছিল সমাবেশ বা বিভিন্ন দাবি দেওয়ার বিক্ষোভ মিছিল এগুলা নিষিদ্ধ করা হয়েছে। আমাকে আপনি এই ভিডিও শুরু করার আগে প্রায় আধা ঘন্টা আগে আমার কাছে অবসরপ্রাপ্ত সৈনিকদের, সেনাবাহিনীর সৈনিকদের তরফ থেকে একজন আমাকে জানতে চেয়েছে যে স্যার, আমাদেরকে তো আগেও দাবি দেওয়া করেছি, কোনো কিছু হয়নি, এখন আমরা বিক্ষোভ এবং শেষ দাবি দেওয়া পেশ করছি, আমাদের কি করা উচিত, আপনি যদি আমাদেরকে একটু গাইড করতেন। তো তাকে আমি খুব সংক্ষেপে বললাম যে দেখো, দেশের পরিস্থিতি খুব খারাপ এই মুহূর্তে। দেশটা যখন ভারসাম্যহীন, তখন যদি তোমাদের কষ্ট, তোমাদের দাবি দেওয়া সবকিছু ঠিক আছে, সবার না হলেও অনেকেরই ঠিক আছে, এবং সেটা প্রত্যেকটা ব্যক্তি পর্যায়ে ঘাটিয়ে দেখতে হবে। কিন্তু তোমরা যদি এই মুহূর্তে দেশের এই করুণ অবস্থায় তোমরা যদি বিক্ষোভ প্রদর্শন করো, তাহলে কিন্তু মানুষ তোমাদেরকে ভুল বুঝবে এবং তোমাদেরকে কিন্তু খারাপ অর্থে দেখবে তোমাদের এই বিষয়গুলো। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা ধৈর্য ধারণ করো, এই মুহূর্তে তোমরা চুপ থাকো। ইনশাল্লাহ পরবর্তীতে সময় আসলে আমি নিজে দরকার হলে অথরিটির সাথে কথা বলবো এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তো সুতরাং আমি মনে হয় সেনাবাহিনী এই ব্যাপারে যা করেছে সঠিক কাজ করেছে, কারণ দেশে জাতীয় পর্যায়ে, জাতীয় নিরাপত্তার পর্যায়ে অনেক বড় কিছু ঘটনা চলছে, যেটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করব। জি না, হঠাৎ করে সেনাবাহিনী থেকে আইএসপিআর এর পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত আসলো কেন যে সভা সমাবেশ 146 ধারা জারি করা হয়নি, বাট সমস্ত কিছু বন্ধ করা হয়েছে, হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? না, আমি সেটাই বলছি। এর সাথে সম্পর্ক হচ্ছে সেনাবাহিনীর সাথে প্রফেসর ইউনূসের, বিশেষ করে
সেনা প্রধানের সাথে প্রফেসর ইউনূসের তো শুরু থেকেই একটা দ্বন্দ্ব চলছিল। এখানে আমি একতরফা কাউকে দোষ দিতে চাই না। এটা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে কি সেটা না, ওপেন হয়ে গেল? বিষয়টা তা না। আমার কথা জনগণকে বুঝতে হবে। শুরুতেই বাংলাদেশিদের তো অভ্যাস আছে, শুরুতেই ধরাশা, ওই যে উনি পক্ষ নিয়েছে, কারো পক্ষ নিয়েছে, ওই যে দালালি শুরু করে দিয়েছে। একটু চিন্তা করে বুঝতে হবে আমি কি বলি। আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে দেশে অনেক সমালোচনা করা, অনেক কিছু নিয়ে চিৎকার করা সহজ, কিন্তু বিষয়টা যখন জাতীয় পর্যায়ে আসে তখন অনেক কিছুই সমীকরণ জটিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অনেকেই নিষেধ করেছে, বিশেষ করে সেনাপ্রধান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যেটা বলেছে, আমি যতটুকু বুঝি আমার দৃষ্টিকোণ থেকে, সেনাপ্রধানের সাথে এই ব্যাপারে ওনার বক্তব্য, ব্যক্তিগত বক্তব্য আমি জানি না, আমি শুনিও নাই। আমার যেটা মনে হয় যে আজকে একটা দলকে যদি নিষিদ্ধ করা হয়, এই দলের তো অনেক অনুসারী আছে, তারা তো দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছে না। যখন তারা, আমি সহজভাবেই, আওয়ামী লীগ তো একটা দুষ্কৃতিকারী দল, একটা জঙ্গিবাদী দল, তারপরে আমি সহজ ভাষায় ধরে নিলাম যে আওয়ামী লীগ যদি মনে করলাম তারা শুধুমাত্র রাজনীতি নিয়েই চলবে, তাদেরকে তো যদি সেই প্ল্যাটফর্মটা না থাকে যে তারা ভালো হয়ে তওবা করে রাজনীতি নিয়েই কার্যক্রম চালাবে, যখন সেই মাঠটাও বা সেই পরিবেশটাও তাদের না থাকবে, তখন কি হবে? যে আওয়ামী লীগের যেই পরিমাণ অনুসারী আছে, আমি কোনো সংখ্যা বা অনুপাত বলছি না, তারা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রকার অপরাধে জড়িয়ে পড়বে। কারণ কি? অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। আমরা ছোটবেলা থেকেই পড়েছি যে আইডল ব্রেইন বের হতে পেরেছে, দেশে তো বেশিরভাগ তো তাদের রয়ে গেছে। এক্স্যাক্টলি, বের হতে পেরেছে কারা? যারা বিলিয়নস অফ বিলিয়নস অফ ডলার পাচার করেছে। এবং আমি গত 5 বছর 6 বছর ধরে বলে আসছি এই কথা, আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি, নিজের ব্যক্তিগত লাইভেও বলেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালাবে, এবং পালানোর পরে যারা দেশ ছেড়ে পালাতে পারবে না তাদের অনেকেই জামাতের পাজামা পাঞ্জাবি পরে তারা বিএনপির রূপে তারা তাদের মাঝখানে মিশে যাবে, এবং তাই হয়েছে। এবং বাকি যারা আছে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে। এবং এও বলেছি গত 5-6 বছর ধরে যে আওয়ামী লীগ যে পরিমাণ টাকা পয়সা এবং অস্ত্রশস্ত্র রেখে যাবে, তা দিয়ে কোনো সরকারকে পরবর্তীতে স্থিতিশীল হতে দিবে না। এই পরবর্তীতে ইউনূস সরকার 9 মাসে তেমন কিছু করতে পারে নাই, 2-4টা সামান্য জিনিস ছাড়া জাতীয় পর্যায়ে তেমন কিছু করতে পারে নাই। এমনকি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের মাঠে দেশের ভিতরে যে টাকাটা রয়ে গিয়েছিল, সেটা দেশের ভিতরে বিভিন্ন লোক, তার মাঝখানে বিএনপির অনেক সুবিধাবাদী লোক, এবং অনেকেই কিন্তু সেই টাকাটা তাদেরকে, আওয়ামী লীগদেরকে আশ্রয় দেওয়ার নাম করে তাদের কাছে টাকাটা হাতিয়ে নিয়েছে। কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের রেখে যাওয়া হাজার হাজার অস্ত্র এখনো কিন্তু সমস্ত আওয়ামী লীগের লোকের কাছে রয়ে গেছে, হাতে না থাকলেও মাটির নিচে বিভিন্ন গোপন স্থানে রয়ে গেছে। আমি 5ই আগস্টের পরে এটা নিয়ে বেশ কয়েকবার লাইভ করেছিলাম। তখন কিন্তু সরকারের তরফ থেকে এবং সেনাবাহিনীর তরফ থেকে যৌথ বাহিনীর একটা আধা খেঁচড়া একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল অস্ত্র উদ্ধারের। আসলে সেটা কিন্তু তারপরে ওখানেই মারা যায়। এটার কিন্তু আর আমরা কোনো প্রকার কার্যকরী পদক্ষেপ দেখি নাই, অগ্রগতি দেখি নাই, যার ফলে আওয়ামী লীগের হাতে কিন্তু অস্ত্র রয়ে গেছে। তার মানে কি হলো আমার কথাটার অর্থ? আওয়ামী লীগের যদি রাজনীতি বন্ধ করে দেওয়া হয়, নিষিদ্ধ করা হয়, তাহলে যে অলস মস্তিষ্কের বা এই যে আইডল ব্রেইনের যে ছেলে পেলেগুলা, সন্ত্রাসীগুলা, যারা গত 16 বছর সন্ত্রাসী করেছে, তারা আবার সন্ত্রাসী জগতে ফেরত যাবে। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের যে পরিস্থিতি, আধা কাঁচা পরিস্থিতি, পুলিশের অর্ধেক কাজ করছে না, প্রফেসর ইউনূসের বিদেশি নোবেল প্রাইজের ব্রেইন ছাড়া আর কোনো ব্রেইন কাজ করছে না, এবং ওনার সরকারের ভিতরে শুধুমাত্র দ্বৈত পাসপোর্টধারী কি বলে এনজিওর লোকজনরা রয়ে গেছে, যারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে ইসরায়েলে যখন ইয়েমেনের এবং হামাসের আক্রমণ বেশি বেড়ে যায়, তখন ইসরায়েলের লোকরা করে কি, তাদের তো সবারই 100% সবার অন্য দেশের পাসপোর্ট আছে, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অন্যান্য দেশের পাসপোর্ট আছে, তারা ইসরায়েল ছেড়ে চলে যায়। তো আমাদের ইউনূস সরকারের বেশিরভাগই কিন্তু অন্য দেশের পাসপোর্ট আছে। এই যে ডক্টর খলিল কোনো কিছু না জেনেই যুক্তরাষ্ট্রের কথায় লাফাতে শুরু করেছে, এই যে দেশকে বিপদে ফেলছে, এক সময় কিন্তু দেশ বিপদে পড়ার পরে এই প্রফেসর ইউনূসের এই সকল উপদেষ্টারা কিন্তু দেশ ছেড়ে তাদের দ্বিতীয় দেশে চলে যাবে। আপনাদেরকে এই জন্য, আপনি প্রশ্নটা করেছেন, এর সাথে অনেক বড় প্রশ্ন চলে আসে, করিডোরের প্রশ্ন, করিডোরের বিষয়টা চলে আসে। আমি কি আগাতে পারি, বলতে পারি করিডোরের বিষয়টা? প্লিজ, করিডোর নিয়ে অনেকে একটা ধোঁয়াশার মধ্যে আছে। মূল বিষয়টা, কারণ আমি চাপাবাজি করি না, আমি কারোর পক্ষ নিয়ে কথা বলি না। করিডোরের বিষয়টা বুঝতে হলে আসলে কি হচ্ছে সেটা বুঝতে হবে। এই জন্যই আপনাকে আমি এই ছবিটা দিয়েছি তাড়াহুড়া করে, যেহেতু খুব দ্রুত, আপনার খুব শর্ট নোটিসে আপনি আমাকে বলেছেন লাইভে আসতে, তাড়াহুড়া করে এটা তৈরি করেছি। আপনি বাংলাদেশের জায়গাটা, সবাই অবস্থানটা বুঝতে পারছেন, বাংলাদেশটা কোথায়। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ছবিতে আপনাদের ডান পাশে মায়ানমার, তার নিচে
লাল দাগ দিয়ে আমি একটা পথ দেখিয়েছি যে মালাক্কা স্ট্রেইট। এই মালাক্কা স্ট্রেইটটা হচ্ছে মালয়েশিয়া এবং এই যে মালয়েশিয়ার পাশ ঘিরে যে চায়নার থেকে মালাক্কা স্ট্রেইট হয়ে চাইনিজ সমস্ত বাণিজ্য সমস্ত সরবরাহ রাস্তা কিন্তু এইটা। এবং যুক্তরাষ্ট্র চাচ্ছে এই মায়ানমারের সিটুই, যেটা সিটুই নিয়ে আমি আগে আরো কয়েকটা লাইভ করেছি ভিডিও দেখিয়ে, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার অনুষ্ঠানেও আমি দেখিয়েছিলাম। ওই এইখানে লাল দাগ দিয়ে আমি এই তীর চিহ্নের সামনেই আমি মায়ানমারের নিচের দিকে, আরাকান স্টেটের নিচের দিকে সিটুই বন্দর আছে। এই সিটুই বন্দরে সামরিক তাদের ঘাঁটি করে। আপনি কি এই তীরের কথা বলছেন? জি জি জি। যে আমার এখান থেকে, আপনার যেহেতু কন্ট্রোল আমার এখান থেকে মাউস দিয়ে দেখাতে পারছি না, বাট একটাই তো ওই যে তীরের মতো দেখানো হচ্ছে, তার সামনেই বে অফ বেঙ্গলের এই পাশে, এক্স্যাক্টলি বে অফ বেঙ্গলের ডান পাশে, এবং একটা ক্রস ছোট্ট চিহ্ন দেখছেন মায়ানমারের নিচের দিকে, ওটা হচ্ছে সিচুই বন্দর পোর্ট। তো যুক্তরাষ্ট্র স্বৈরাচারী শেখ হাসিনার সময়ও কিন্তু এই প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে আরাকান আর্মিকে সাহায্য করতে, কারণ তারা চাচ্ছিল আরাকান আর্মিকে সাহায্য করে এই এলাকাটাকে দখলে নিয়ে তারা সিচুই বন্দরটাকে যুক্তরাষ্ট্রের সামরিক বন্দর সামরিক বন্দর বানিয়ে এই চাইনিজ একটা গুরুত্বপূর্ণ শ্বাসনালী, তাদের জীবন নালী, এই মালাক্কা স্ট্রিটটাকে বন্ধ করে দিতে। এই মালাক্কা স্ট্রিটটা বন্ধ করে দিলে চাইনিজের ব্যবসা বাণিজ্যের কিন্তু 12টা বেজে যাবে। তো সেই জন্য তারা করছে কি, এই যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে, বাংলাদেশকে অপব্যবহার করে যুক্তরাষ্ট্রের সুবিধা আদায় করার জন্য। আপনি ম্যাপটা একটু আবার দেন, আমি আরেকটা জিনিস দেখাবো আমি। এবং আপনি ভারতের বাম পাশে পাকিস্তানের গুরুদ্বার পোর্টে দেখে, গুরুদ্বার পোর্টটা আমি সর্বময় ছবিতে ক্রস চিহ্ন দিয়ে আমি গুরুদ্বার পোর্ট দেখেছি। এই জায়গায় করার মানে লোকেশন সবচেয়ে বাম পাশে উপরের দিকে যেটা দেখেছি, এটা হচ্ছে পাকিস্তানের গুরুদ্বার পোর্ট। এই গুরুদ্বার পোর্টটা কিন্তু পাকিস্তান যেই বুদ্ধিমান কাজটা করেছে, পাকিস্তান চীনের সাথে $65 বিলিয়ন খরচ করে একটা সড়ক যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। সুতরাং মালাক্কা স্ট্রেইট যদি যুক্তরাষ্ট্র বন্ধ করে দেয়, পাকিস্তানের কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে বাংলাদেশের, ক্ষতি হবে অন্যান্য দেশের। এই জায়গায় অন্যান্য দেশ ক্ষতিগ্রস্ত হবে। এখন আপনি ম্যাপ সরিয়ে নিতে পারেন। আশা করি বাংলাদেশের জনগণকে আমি সহজ ভাষায় মূল সমস্যাটা বুঝাতে পেরেছি। সুতরাং ডক্টর খলিল পড়েছে, একটু আগে যেতে হয়, কারণ অনেকে মনে করবে যে আমি জেনারেল ওয়াকারের পক্ষে কথা বলছি। না, আমি বাস্তবতা তুলে ধরছি। স্বৈরাচারী শেখ হাসিনার সময় যখন যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল, তখন পরের দিনেই কিন্তু অজিত দোভাল ঢাকায় চলে আসে শেখ হাসিনার সাথে, শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়ে যায়, খবরদার বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যেন আরাকানে ইনভলভ না করা হয় বা এখানে নিয়োগ না করা হয়। তখন স্বৈরাচারী শেখ হাসিনা পরের দিনই সকালে পত্রপত্রিকায় বড় করে আসছে, হাসিনা বলেছে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। তো যেহেতু হাসিনা ভারতের চাকরানি ছিল, সে ভারতের নির্দেশ শুনেছে, বাংলাদেশের স্বার্থ এইটা সেটা বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের স্বার্থ রক্ষায় যে সেটা করেছে তা কিন্তু সে করে নাই। আচ্ছা, এখন আসি, মানে সে যে বলেছে যে আমি দিলে আমি থাকতে পারতাম বা আমি খুশি করতে পারতাম, এইসব বকওয়াস কথা। সে এটা নিজের জন্য না, তার ভারতের জন্য, 100% ভারতের স্বার্থের জন্য। আমি ভারতের স্বার্থ কি সেটাও আমি বেশ কয়েকবার ব্যাখ্যা করেছি। 9 মার্চ 2024 সালে আমি পুরো ম্যাপ দেখে এইভাবে ম্যাপ দেখিয়ে ব্যাখ্যা করেছি যে কালাদান প্রজেক্ট, ভারত ইতিমধ্যে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করেছে কালাদান প্রজেক্টে। কলকাতা থেকে বে অফ বেঙ্গল হয়ে এই সিচুই বন্দরে তারা $500 মিলিয়ন ভারত ব্যয় করেছে এই মায়ানমারের সিচুই বন্দরে। এই সিচুই বন্দর হয়ে কালাদান নদী হয়ে মিজোরামে প্রবেশ করবে গাড়ি পথে। এটা হচ্ছে ভারতের পরিকল্পনা। সুতরাং এখানে যদি বাংলাদেশ আর্মি নিয়োজিত হয়ে যায়, তাহলে ভারতের দখল থেকে এটা হাতছাড়া হয়ে যাবে। ভারতের ভয় হচ্ছে এইটা। আর ভারতের সেনাবাহিনী যেহেতু লোটা বাহিনী, আর বাংলাদেশ সশস্ত্র বাহিনী যেহেতু বীর বাহিনী, মুসলমান বুক বড় সাহসের বাহিনী, হাসিনা 16 বছরে অনেক ধ্বংস করার চেষ্টা করেছে, আল্লাহর রহমতে তাও করে নাই। উপরের লেভেলের 10-5টাকে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। বাকি সশস্ত্র বাহিনী কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে, দেশপ্রেমিক আছে, আল্লাহর প্রতি ভয় আছে। সুতরাং ভারত জানে যে বেলা শেষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ওই কালাদান প্রজেক্ট খেয়ে দিবে, ভারতের হাত থেকে ছেড়ে নিবে। তো ভারত হাসিনাকে, চাকরানিকে বলেছে ওখানে যেন হাত না দেয়। এখন আমি বর্তমান পরিস্থিতিতে আসি, ডক্টর খলিল কি করছে। ডক্টর খলিল তো তার সারা জীবন কাটিয়েছে পশ্চিমা জগতে, এবং পশ্চিমা, আমার জানা মতে তার পশ্চিমা জগতের পাসপোর্টও আছে তার। সে আমি একটু বলে নেই, মাঝখানে খেয়ে হারিয়ে ফেলে আমি কথার সাথে চলে যেতে পারবো না। তো ডক্টর খলিল প্রথমে হচ্ছে সারা দেশে, শুধু আমার না, সারা দেশের মানুষের শঙ্কা ছিল যখন প্রফেসর ইউনুস, উইথ অল মাই রেসপেক্ট, উনি একজন নোবেল লরিয়েট,
উনি যেই জন্য নোবেল পেয়েছেন সেই জন্য পেয়েছেন, কিন্তু দেশেরই দুর্দশায় যেই জ্ঞানগুলোর প্রয়োজন এখনো উনি যেভাবে চলছেন, ওনার সরকারই হচ্ছে আধা খেচড়া, যারা অকম্মা কোনো কাজে না ওইসব লোকজনকে শুরু থেকে বসিয়েছে। শুধু তাই না, উনি কোন নোবেলের ব্রেনে চলছেন আমার মাথায় আসে না, যে উনার সামরিক উপদেষ্টা এখন হাসিনার ভাগনা, এবং উনার কি বলে ওই মজুমদার যে আওয়ামী লীগের এবং ভারতের খাস লোক, সেও সিভিল প্রশাসন নিয়ন্ত্রণ করছে। তো এটা কি একটা বাচ্চা, যে দুধের বাচ্চা, তাকে বোঝালো একটু মাথা হাতিয়ে বোঝালে বুঝবে, কিন্তু প্রফেসর ইউনূস দেশের সমস্ত শত্রুকে ওনার পাশে নিয়ে উনি চলছেন। উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সাথে সাথে সেটা উনার পাশের লোক, সামরিক সচিব, এই মজুমদার, এরাই কিন্তু ভারতের সাথে শেয়ার করে দিচ্ছে। সো প্রফেসর ইউনূস নোবেল পেয়েছেন, 85 বছর বয়সে বিদেশে ঘুরছেন, উনি কি এতবার বলার পরিমাণে বুঝছেন না? আমি এও বলেছি, ভারতের রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী বাংলাদেশের ভারতের কি বলে এমবেসিতে বসে বাংলাদেশ বিরোধী সমস্ত কর্মকার্য চালিয়ে যাচ্ছে। এতবার বলার পরেও আমি কি বলে উনার সামরিক উপদেষ্টা জেনারেল হাফিজকে আমি এটা পাঠিয়েছি। আমি কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে ওইটা পাঠিয়েছে। আপনারা রাজেশ কুমার অগ্নিহোত্রীকে আপনার বাংলাদেশ থেকে বের করছেন না কেন? 2016 সালে পাকিস্তান বের করে দিয়েছে, ঘরে বসে শয়তানি করছে। ওনাদের এইটুকু ক্ষমতা নাই, এখনো পদক্ষেপ নিতে পারেন নাই, আমার কথার মূল্যায়ন করেন নাই। সুতরাং আস্তে আস্তে দিনে দিনে কিন্তু প্রফেসর ইউনূস যেভাবে চলেছে, আস্তে আস্তে কিন্তু আমি দেখছি জনপ্রিয়তা হ্রাসের পথে। এবং তার উদাহরণ দিচ্ছি, আমি যা দেখছি, ডক্টর খলিলের মতো লোক কিন্তু প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটিয়ে ছাড়বে। কারণ এই ডক্টর খলিল যুক্তরাষ্ট্রের কথায় সে লাফিয়ে নিজের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে, এবং হাসিনার মতোই কিছু সেনাবাহিনীকে ওনার পকেটে নিয়ে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র লাগিয়ে দিয়ে এই আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসও জেনারেল কামরুলকে সাথে টেনে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে উনি যুক্তরাষ্ট্রের কথায় লাফাচ্ছেন যে করিডোর, মানবিক করিডোর দেওয়ার জন্য। আপনি দ্বিতীয় ছবিটা দেখাতে পারেন মানবিক করিডোরের। নাইখনছড়ি, যে রামু যে সেনানিবাস আছে তার থেকে নাইখনছড়ি খুবই কাছে। সেখান থেকে এই যে একটা বেল্ট, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন করিডোর, বিভিন্ন স্টোরেজ করে, মানে খাস বাংলায় যেটাকে বলে গোদাম করে, বিভিন্ন খাদ্য সাহায্যর গোদাম করে, তারপরে একটা পথে না কয়েকটা পথে আরাকান আর্মিকে সেটা সরবরাহ করার প্ল্যান তারা করেছে। আচ্ছা, ম্যাপটা সরিয়ে নিতে পারেন। হ্যাঁ, ম্যাপটা সরিয়ে নিতে পারেন। ভয়ঙ্কর বিষয় হচ্ছে আরাকান, কারণ এই দেখেন ডক্টর খলিল কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকোনমিক্সের, অর্থনীতির ব্যাকগ্রাউন্ড। উনি হঠাৎ করে এখন প্রফেসর ইউনূস কার কথায় ওনাকে কি বলে এটাকে, যেহেতু ওনাকে পশ্চিমারাই নোবেল দিয়েছেন, কারণ ওনার মাইক্রো ক্রেডিটটা পশ্চিমারা খুব মজা পেয়েছে, ওইটাকে পশ্চিমারা বাস্তবায়ন করতে পারলে তাদের মুনাফা আরো বেশি হয়। তো ক্যাপিটালিস্ট যেই নীতি আছে সেটাকে আরো শক্তিশালী ভাবে ব্যবহার করা যায় বাংলাদেশের একটা মডেলকে সামনে রেখে। সুতরাং ওনাদের কথা ওনারা চলছেন। এই যে আরাকান আর্মি একটা বিদ্রোহী দল মায়ানমারের, এটা জনগণকে বুঝতে হবে। খালি সব সময় নোবেল নোবেল বলে লাফাতে হবে না। সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থ, তারপরে আমরা অন্য মানুষকে দেব। বাংলাদেশের উপরে কোনো নোবেল বা বিএনপি বা কোনো দল, কোন সেনাপ্রধান, কেউ বাংলাদেশের উপরে না, বাংলাদেশের স্বার্থের উপরে না। সবার সার্ভিস বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতা রক্ষার জন্য। সুতরাং বাংলাদেশের উপরে কেউ কোনো বড় চ্যাম্পিয়ন নাই, সেটা আর্মি হোক, প্রফেসর ইউনূস হোক, ডক্টর খলিল হোক, বিএনপি হোক, যেই হোক, আই ডোন্ট কেয়ার। সো এখন আসে আসল কথায়। আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের একটা বিদ্রোহী দল। আরাকান যতদিন পর্যন্ত দম ছিল দখল করতে করতে গিয়েছে। আরাকানের কিন্তু আর সেই রসদ পেটে খাবার নাই। আর আরাকান আর্মির কিন্তু আর 6 মাস টিকে থাকার তাদের রসদ, অস্ত্র শস্ত্র, আমেরিকা কিন্তু আমার আজকে থেকে 1-1.5 বছর আগে লাইভে বলেছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য করছে, এবং কি উদ্দেশ্যে করছে সেই কথাটা যা হচ্ছে এখন, তার এত বছর আগে আমি বলে আসছি কি জন্য করছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য। যেই ব্যাখ্যাটা করলাম সেই জন্যই করছে। তো আরাকান আর্মি, আমাদের আর্মিতে একটা কথা আছে, আর্মি মার্চেস অন বেলি, মানে সেনাবাহিনী বা সৈনিক পেটের উপরে মার্চ করে, মানে পেটে খাবার যতক্ষণ থাকে ততক্ষণ একটা সৈনিক যুদ্ধ করতে পারে। পেটে খাবার না থাকলে একটা সৈনিক যুদ্ধ করতে পারে না, তখন তার মনোবল সবকিছু হারিয়ে যায়। তো আরাকান আর্মির কিন্তু আর 6 মাস টিকার মতো ক্ষমতা আছে। এরপরে এক্সকিউজ মি, এই মানবিক সাহায্য না থাকলে, সাহায্য না পেলে, তার সাথে
সরাসরি মানবিক সাহায্যের সাথে চালের আটার বস্তার সাথে কিন্তু অস্ত্র গোলা বারুদও যাবে, যত কথাই বলুক। আর ওইটা তো চেক করার, মানে আমি যতটুকু জানি যে চেক করার, বাদ দিলাম, ওগুলো তো মামুলি বিষয়। জাতিসংঘের নিজস্ব কোনো ক্ষমতা নাই। জাতিসংঘ চলে হচ্ছে যুক্তরাষ্ট্রের দয়া মামাতা এবং তাদের সাহায্যে এবং তাদের হুকুমে। অ্যাজ ফার এস বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যদি কথা আসে এই ক্ষেত্রে মানবিক করিডোর, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপরে পৃথিবীতে আর কোনো এক্সপার্ট এবং অভিজ্ঞ আর কোনো বাহিনী নাই। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধক্ষেত্রে এই ধরনের মানবিক সাহায্য করাতে গত 38 বছর ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী করে আসছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীতে শুরু করেছে। তো এই জন্য বলছি, গত 38 বছর অভিজ্ঞতায় বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কারোর কোনো অভিজ্ঞতা বেশি নাই এই ধরনের করিডোরে মানবিক সাহায্য প্রদান করা। বাট বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্ন। কারণ এই যে আরাকানকে যদি এই করিডোরটা আমরা দিতে যাই, এখানে কিন্তু আরাকান একটা বিদ্রোহী দল, একটা স্বাধীন রাষ্ট্রের বিদ্রোহী দল। আজকে ডক্টর খলিল যে বিদেশে শুধু কলম খোঁচা দিয়েছেন, শুধু অর্থনীতি নিয়ে বুঝেছেন, জীবনে সশস্ত্র বাহিনী, যুদ্ধক্ষেত্র, এই ধরনের করিডোর সম্পর্কে যার জ্ঞান অভিজ্ঞতা শূন্য, জিরো, উনি বলছেন, মূর্খের মতো উনি বলছেন, কে কি বললো তাতে আমাদের কিছু আসে যায় না। এটা উনি রেফার করেছেন মায়ানমারের জুন্তা সরকারের তাদের আপত্তির ব্যাপারে, যে বাংলাদেশ সরকার কেন আরাকান আর্মির সাথে বিদ্রোহীদের সাথে যোগাযোগ স্থাপন করছে। এই যে একটা মূর্খের মতো একটা আনডিপ্লোম্যাটিক কথা ডক্টর খলিল বলল, এটাতেই বোঝা যায় যে খালি কলসি বাজে বেশি। কারণ আজকে আমরা যখন ভারত পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীকে, সান্তুল আর্মাকে এবং তার দলকে, দেশদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেয় এবং অস্ত্র দেয় এবং বাংলাদেশে তাদেরকে অনুপ্রবেশ করায়, তাদেরকে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করার জন্য, আমরা কি স্বাধীন বাংলাদেশিরা আমরা কি ঘৃণা করি না তা ভারতের এই কর্মকাণ্ডকে? এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। একইভাবে এই যে আরাকান আর্মিকে নিয়ে মূর্খের মতো ডক্টর খলিল আজকে এই কথা বলল, আরাকান আর্মি এই যে জিও পলিটিক্যাল জিনিসটা এতটুকুই দ্রুত পরিবর্তনশীল, যা বুঝতে হলে ডক্টর খলিলদের মাথায় সেই ব্রেইন নাই। আজকে আরাকান আর্মি যুদ্ধ করে এই পর্যন্ত দখল করেছে, পেটের খাবার আর গোলাবারুদ যখন কমতে শুরু করবে, আর ওই দিক দিয়ে 3টা গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে এই করিডোরের ব্যাপারে। একটা হচ্ছে, সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে মায়ানমার জুন্তা সরকার, কারণ তাদের দেশ এটা, সুতরাং তাদের একটা সে আছে, ইয়েস আর নো, তাদের অনুমতি নিয়ে যা করার আমাদের করতে হবে। 2 নাম্বার, চায়না ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চায়না একটা বিগেস্ট প্লেয়ার, বিকজ চায়নার সাথে মায়ানমারের জুন্তা সরকারের সম্পর্ক বহু বছরের, তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক, সামরিক সম্পর্ক দুইটাই। দ্বিতীয়ত, চায়নার নিজস্ব স্বার্থ আছে মায়ানমারে, তাদের গ্যাস লাইন, তেল পাইপলাইন, তাদের বিদ্যুৎ কেন্দ্র সবকিছু আছে, এবং মায়ানমারেও কিন্তু তাদের পোর্ট আছে। আবার যেটা বলেছি, ভারতের কালাদান প্রজেক্ট আছে, সেখানে ভারতেরও স্বার্থ আছে। ভারতকে ফেলে দিলাম, ভারত এই লোটা বাহিনীকে ফেলে দিলাম, সাইডে রাখলাম, তাদের কোনো অনুমতির প্রয়োজন নাই। এরা এই বদমাইশগুলো আমাদের বহু ক্ষতি করেছে, ভারতের অনুমতির কোনো প্রয়োজন নাই। কিন্তু চায়নার অনুমতি না নিয়ে, আজকে যদি মায়ানমার এবং চায়নার অনুমতি না নিয়ে যুক্তরাষ্ট্রের কথায় যদি, ডক্টর আর খলিলের কথায় যদি, তাদের নিয়োজিত গোলাম ডক্টর খলিলের কথা যদি আমরা লাফাই, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে, আজকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে কিন্তু জয়ী হয়েছে চায়নার সাহায্যে, টার্কিও করেছে, বাট মূলত চায়নার সাহায্যে। সেই চায়নার সাথে, চায়নার উপরে বন্ধুত্বের হাত বাড়িয়ে কিন্তু আমরা আজকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি। আর যুক্তরাষ্ট্র হচ্ছে সম্পূর্ণ উল্টা চরিত্র, এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করে না। পৃথিবীর বিভিন্ন দেশে এরা তাদের ঘাঁটি তৈরি করে ওই দেশকে ধ্বংস করে দিয়েছে যুদ্ধে লাগিয়ে দিয়ে, গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে। সুতরাং বাংলাদেশে আরাকানের সাথে জড়িয়ে দিয়ে বাংলাদেশকে মাঝখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করে দিবে, 2 পয়সাও তারা কেয়ার করে না। আর তখন প্রফেসর ইউনূস এবং তাদের দ্বৈত পাসপোর্টধারী এই উপদেষ্টারা সব বাংলাদেশ ছেড়ে চলে যাবে যার দেশে। সুতরাং আমরা তা হতে দিতে পারি না। হ্যাঁ, লাস্টের সমাধানটা বলে দিই, আর নয়তো কথাটা অসম্পূর্ণ থেকে যাবে। ইয়েস, যদি করিডোর দিতে হয়, আমাদেরকে করিডোর দিতে হবে চাইনিজ সেনাবাহিনীর উপস্থিতিতে, যেই করিডোরকে নিরাপত্তা দিবে চাইনিজ সেনাবাহিনী, এবং প্রতি করিডোরে পরিবহন যেই কনভয় বা পরিবহন যেই লাইন বাহকটা যাবে,
তার আগে প্রত্যেকটা কনভয়ের আগে মিনিমাম 1.5 লক্ষ রোহিঙ্গার একটা কনভয় থাকতে হবে, রোহিঙ্গার একটা কনভয় থাকতে হবে, শর্ত হতে হবে সেইটা। কিন্তু ঠিক স্বৈরাচারী শেখ হাসিনা যেরকম তার বাপের দেশ মনে করে গোপনে চুক্তি স্বাক্ষর করতো 16 বছর, ডক্টর খলিলও এখন তারা কোনো চুক্তির কোনো শর্ত কিন্তু জনতার সামনে প্রকাশ করছে না। প্রথমে তারা বলেছে যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তারপরে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং সবাই তাদেরকে চাপ দিয়েছে তখন সে বলেছে না আমাদের ওই রকম। প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, তারপরে পররাষ্ট্র সচিবও বলেছে যে এরকম কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, তারা স্টেপ ব্যাক করেছে। বাট কথা হচ্ছে, আমি প্রফেসর ইউনূসকে বলবো, স্বৈরাচারী শেখ হাসিনার মতো, যেই স্বৈরাচারী শেখ হাসিনার পতনে 2000-এর বেশি ছাত্র জনতা রক্ত দিয়েছে এবং 10,000-এর বেশি পঙ্গুত্ব বরণ করেছে, সুতরাং তাদের রক্তের উপর দিয়ে হেঁটে এসে আপনারা সরকার বিপ্লব ছিনিয়ে নিয়ে সরকার গঠন করে কোনো গোপনে কোনো চুক্তি করার সাহস দেখাবেন না। 16 বছর লেগেছে হাসিনাকে নামাতে, আপনাদের নামাতে 16 মাসও লাগবে না। জি, ওনারা এত ঝুঁকি নিয়ে কেন করছেন? মানে ওনারা জানেন যে তাদের ঝুঁকি আছে, তারপরে অনেক বাহিরে যেরকম বিপদ আছে দেশেরও বিপদ আছে, দেশেও কিন্তু সবাই কিন্তু বলা বলি শুরু করেছে। ওনারা যতই চাপিয়ে রাখার চেষ্টা করছে এটা কিন্তু সবাই মোটামুটি বলছে, সব দলই। ইভেন এনসিপি কে কিংস পার্টি বলা হয়, এই সরকারের পার্টি বলা হয়, তারাও বলছে যে সব দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে। কিন্তু ওনারা মানে ইউনূস সরকার কেন এত বড় একটা ঝুঁকির মধ্যে যাচ্ছেন? এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি লর্ড ক্লাইভ যেরকম মির্জাফরের সাথে যোগাযোগ করে পুরা এই জায়গায় কি বলে ব্রিটিশ শাসন কায়েম করেছিল, 1 জন 2 জন 5 জনের সাথে যুক্তরাষ্ট্র ডক্টর খলিলকে ব্যবহার করছে, এবং প্রফেসর ইউনূস হচ্ছে পশ্চিমাদের কোন নির্দেশ মানে ইয়েস বন্ধ দিয়ে দিচ্ছেন। যেহেতু উনি মাইক্রো ক্রেডিট ইকোনমি বুঝেন, বাংলাদেশের এই যে কি বলে জিও পলিটিক্যাল সিচুয়েশন এখন বুঝতে পারছেন না। উনি ভারতের বিরুদ্ধে অনেক শক্ত পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আবার বেলা শেষে অনেক সময় একটু নতজানু থেকেছেন যুক্তরাষ্ট্রের কথায়। আমরা সহজ কথায় বলছি, উদাহরণ দিচ্ছি, এই যে 9 মাস পেরিয়ে গেল, এখনো কিন্তু সমস্ত সংস্কার দেখছি আমরা কমিশনে আর কাগজপত্রে, অথচ এই গত 9 মাসে আওয়ামী 8, 10টা 15টা দেশদ্রোহী এবং খুনিদের কিন্তু শুরুতেই ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রফেসর ইউনূস অত্যন্ত লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। আজকে আপনি দেখেন, সিরিয়া যখন দখল করলো, সিরিয়ার যখন বিদ্রোহীরা দখল করলো বিপ্লবের মাধ্যমে, ওরা সর্বপ্রথম কাজ করলো গণহারে ফাঁসি দিয়ে দিল আগের শাসনামলের লোকজনদেরকে। তাতে কি হলো, দ্রুত একটা মেসেজ ছড়িয়ে গেল সারা দেশে যে এটা বিপ্লবী সরকার, সো মাইন্ড আস, আমাদেরকে কেয়ার করে তোমরা যত কাজ করার করো। প্রফেসর ইউনূস এখনো নারীবাদী নিয়ে ব্যস্ত, আজকে এই নাটক, কালকে সেই নট্টাঙ্কি, কালকে উমুক নাটক, এইগুলাই চলছে। এবং গত 9 মাস ধরে কি বলে এটাকে শুধু কমিশন আর পত্রিকায় ফলাও করে ছবি তুলে এত মোটা মোটা কি বলে কয়েক দিস্তা কাগজের একটা কমিশনের রিপোর্ট দেওয়া হচ্ছে, তাতে কিন্তু জাতির কোনো ভাগ্য পরিবর্তন হচ্ছে না। কারণ কমিশনের এইসবের যখন প্রয়োগ না হয়, সেখানে কোনো সংস্কার হবে না। উনি কি জন্য গত 9 মাসে এখনো 10টা ফাঁসি দিতে পারেন নাই? কমপ্লিট ফেলিয়ার। শুধু তা না করে, ওইসব না করে, ওই চাল ডালের দাম আর বিদ্যুৎ জানে রমজান মাসে, এটা দিয়ে কিন্তু জাতির ভয়ঙ্কর ক্ষতি মেটানো সম্ভব হবে না। 2-4টা জিনিসকে অ্যাড দিয়ে বারবার ব্যবহার করে কিন্তু জনপ্রিয়তা অর্জন করা যাবে না। এবং যেই জন্য আমি বলেছি, এই ডক্টর খলিল এখন কিন্তু ওই মির্জাফরদের মতো, ওই ব্রিটিশদের মতো, ব্রিটিশরা মির্জাফরের কথায় যেরকম চলেছিল, এখন যুক্তরাষ্ট্রের কথায় ডক্টর খলিলরা একটা জাতীয় মতামতকে উপেক্ষা করে, এবং সশস্ত্র বাহিনী, যেই সশস্ত্র বাহিনী সারা জীবন, ইয়াস, সশস্ত্র বাহিনী স্বৈরাচারের 16 বছরের সশস্ত্র বাহিনী গোলামি করেছে, ভুল করেছে, মানে সশস্ত্র বাহিনীর জেনারেলরা ভুল করেছে, দেশের সার্বভৌমত্বকে তারা কি বলে এটাকে প্রতিরক্ষা বিহীন করে দিয়েছিল। কিন্তু বেলা শেষে ঘরের ছেলে ঘরে ফিরেছে। আমাদের সশস্ত্র বাহিনী ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রথম সারির আর কোনো বাহিনী নাই। তাই তাদেরকে সংস্কার করে তাদেরকে কাজে লাগাতে হবে। যারা বদমাশ তাদেরকে জেল জরিমানা ফাঁসি যা দিতে হবে, কিন্তু সমগ্র সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, একটা জাতিকে দাঁড় করিয়ে দেওয়া একটা দেশদ্রোহিতার সমপরিমাণ অপরাধ। সুতরাং যারাই সশস্ত্র বাহিনীকে কলঙ্কিত করতে চাচ্ছে এই ডক্টর খলিলের কথায় বা করিডোরের কথায়, আমি তাদেরকে বলবো, আজকে আমার ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে
আরো 10 বার চিন্তা করুন আমি কি বলছি। কোনো কারোর পক্ষে কথা বলছি না, আমি বলছি দেশের স্বার্থের কথা। যুক্তরাষ্ট্রের পক্ষে গিয়ে এবং চীনের বিরুদ্ধে গিয়ে আজকে যদি করিডোর দেওয়া হয় চীনের বিরুদ্ধে গিয়ে, চীনের সমস্ত এবং চীনের মালাকা স্ট্রেইট যদি বিপদে ফেলা হয়, তার মানে কি হবে? আমরা চীনের শত্রু হয়ে গেলাম। মনে রাখতে হবে গত 16 বছর তারেক রহমান চীনের শত্রু হয়েছিল শুধুমাত্র একটা চুক্তির কারণে। একটা চুক্তির কারণে বিএনপি শত্রু হয়েছিল, চীনের শত্রু। আদারওয়াইজ এই গত 16 বছর কিন্তু চীন কিন্তু বিএনপিকে কোনো সাহায্যের হাত বাড়ায় নাই। কারণ বিএনপি চীনের একটা দেশকে তারা স্বাধীন দেশ হিসেবে গ্রহণ করে সেইখানে শ্রমিক পাঠানোর চুক্তি করেছিল এবং হাওয়া ভবনের উপরে পতাকা উড়িয়ে দিয়েছিল। আমরা কিন্তু সেই একই ভুল করতে যাচ্ছি রাষ্ট্রীয়ভাবে। আজকে যদি চীনের সাহায্য ছাড়া যুক্তরাষ্ট্রের কথায় এই তথাকথিত মানবিক করিডোর করা হয়, করিডোর করে চীনের স্বার্থের বিরুদ্ধে কাজ করা হয়, আমরা কিন্তু বাংলাদেশকে হত্যা করে ফেললাম। বাংলাদেশের জন্য সুইসাইডের সমপরিমাণ কাজ হবে। সুতরাং যদি করতে হয় চীনকে সাথে নিয়ে চীনের সৈনিকদের দিকে, চীনের সেনাবাহিনীকে দিয়ে এই করিডোরকে পাহারা দিতে হবে, গার্ড দিতে হবে, তাহলে হবে সোনার বাংলাদেশ। আমরা তিস্তা প্রজেক্ট করতে পারবো, বাংলাদেশের সব করতে পারবো। কারণ যুক্তরাষ্ট্র জীবনে কোনোদিন আমাদেরকে সাহায্য করে নাই, কোনোদিন করবেও না। যুক্তরাষ্ট্রের এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, তাদের সেই শক্তিশালী দিন শেষ। এই যে বাংলাদেশকেও কিন্তু ট্যারিফ দিতে, বাংলাদেশের মতো এত বিপদে পড়া দেশ 16 বছরে স্বৈরাচারী শেখ হাসিনার, সেই দেশের অর্থনীতির উপরে বা কি বলে রপ্তানি আমদানির উপরে যুক্তরাষ্ট্র ট্যারিফ প্রয়োগ করতে কি একটু মাত্র মায়া দয়া করেছে? করে নাই। তাহলে আমাদের তাদের প্রতি কেন মায়া দয়া থাকবে? এখন আসেন, পতনের আগে যেহেতু সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্র এখন যাচ্ছে মিডল ইস্টে। এই ট্রাম্প মিডল ইস্টের সমস্ত ওই ইমানহীন বদমাইশগুলোর কাছে যাচ্ছে, গিয়ে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলারের অস্ত্র বিক্রি করছে। কারণ তাদের অস্ত্র কেনা এই পাকিস্তানের সাথে ভারতের এই বর্ডার যুদ্ধে প্রমাণিত হয়েছে যে চাইনিজ কি বলে ফাইটার এয়ারক্রাফটের ক্ষমতা কত বেশি। যার ফলে এই শেষ বেলার মতো খয়রাতি করে করে ট্রাম্প মিডল ইস্টের বিভিন্ন দেশে গিয়ে তাদের অস্ত্রশস্ত্র বিক্রি করে আসে। কারণ অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের অস্ত্রশস্ত্র কেনা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে, তাদের আকাল পড়ে গেছে। এগুলা বুঝতে হবে। আর যখন যুক্তরাষ্ট্রের মরণ বেলা, তাদের অর্থনীতিতে মরণ বেলা, তখন এই ডক্টর খলিলের মতো লোকরা, ডক্টর ইউনুসের মতো যুক্তরাষ্ট্রের মাইক্রো ক্রেডিটের নোবেল পাওয়া লোকরা এখন যুক্তরাষ্ট্রের গোলামি করতে শুরু করেছে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে। এখন অনেকেই বলছে যে এটা উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য উনি এই কাজ করছেন। আবার কয়েক মাস আগে মানে ফেব্রুয়ারি মাসের বিডিআর দিবসে, যেটা বিডিআর হত্যা দিবসে যেটা বলছিলেন ওয়াকারুজ্জামান, সেখানে উনি যে সার্বভৌমত্বের হুমকির কথা বলছেন, যে যত দীর্ঘায়িত নির্বাচন হবে, মানে 6 মাসে, এরকম একটা কথা উনি বলেছিলেন যে রাষ্ট্র এবং সার্বভৌমত্ব হুমকির মুখে। উনি কি এইসব হুমকির কথাই উনি ইঙ্গিত করেছেন কিনা তখন? না, প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনূস যতই চেষ্টা করুন না কেন, একটা নির্দিষ্ট সময়ের মানুষের হয় কি, বাংলাদেশের মানুষকে তো গত এত বছর ধরে উৎসাহিত করতে করছে যে কোনো দেশ আপনাদেরকে স্বাধীনতা দিবে না, মুক্ত করবে না, আপনাদেরকে আপনাদের দেশকে স্বাধীন করতে হবে, রাস্তায় নামতে হবে, রক্ত দিতে হবে, তাহলে স্বাধীনতা পাবেন। যা গত বছর জুলাই আগস্টে আল্লাহর মতো হয়েছে। 16 বছর পরে আমার কথা কানে গেছে, আমাদের অনেকের কথা কানে গেছে, তো এবং অনুপ্রাণিত হয়েছে, মানুষ যা করার প্রয়োজন তা করেছে। বুঝতে হবে 16 বছর লেগেছে স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করতে। কিন্তু বাংলাদেশের জনগণ, এই প্রজন্ম তথা বাংলাদেশের জনগণ, শুধু প্রজন্ম বললে হবে না, এই প্রজন্মের যারা মা বাবা, তারা কিন্তু সেই প্রজন্মের মা বাবা, কিন্তু এই প্রজন্মের ছেলেপেলেদেরকে রাস্তায় নামতে দিয়েছে। এই প্রজন্মের মা বাবা, মনে আছে নিরাপদ সড়ক চাই আন্দোলন? মনে আছে? নিরাপদ সড়ক, তারও বহু বছর আগে থেকে আমি কিন্তু এই হাসিনার বিরুদ্ধে আমি কি বলে মিডিয়া যুদ্ধে নেমেছিলাম। নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু তখন মা বাবা নামতে দেয় নাই সন্তানদেরকে, যার ফলে সেই আন্দোলন কিন্তু সফল হয় নাই। তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোটা একটা আন্দোলন হয়েছিল, সেটাও কিন্তু সফলতার মুখ দেখা নাই, কারণ সেখানেও কিন্তু মা বাবা সন্তানদেরকে মানে উৎসাহ নিয়ে পার্টিসিপেট করতে দেন নাই। কিন্তু আমরা জুলাই আগস্টের আন্দোলনে কি দেখেছি? মা বাবা চিন্তা করেছে ঘরে বসে অসহায়ের মতো মরার চেয়ে সন্তানকে নিয়ে একসাথে রাস্তায় নেমে যাই। রাস্তায় কিন্তু মা বাবাও নেমেছিল, হ্যাঁ, সন্তান নিয়ে মা বাবাও নেমেছিল। সেই জন্য কিন্তু সফলতা এসেছে। মা বাবা ছেলের মাথায় হাত দিয়ে বলেছে, বাবা তুই এগিয়ে যা,
হুম, সফলতা এসেছে, জীবন উৎসর্গ করা মানে সন্তান উৎসর্গ করে দিয়েছেন। সফলতা দিয়েছে। সুতরাং যারা যারা আমরা আজকাল খালি বলি নতুন প্রজন্ম করেছে, নতুন প্রজন্ম করেছে, দিস ইজ বুলশিট। নতুন প্রজন্ম পুরনো প্রজন্মের আশীর্বাদেই নতুন প্রজন্ম করেছে, তার মা বাবাকে, মুরব্বীদেরকে সাথে নিয়ে। সুতরাং এই প্রজন্ম এবং এই বাংলাদেশিরা জেনে গেছে কিভাবে স্বৈরাচার উৎখাত করতে হয়। সুতরাং প্রফেসর ইউনূস যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বিভিন্ন টাল বাহানায়, জনতার ধৈর্যর কখন আঘাত করতে হয় জনতা শিখে গেছে। হাসিনার যে শক্তি ছিল ভারতের সমর্থনে, হাসিনার যে শক্তি ছিল, প্রফেসর ইউনূসের সরকারে 1000 ভাগের 1 ভাগ সেই ক্ষমতা শক্তি নাই। কারণ ভারত যার পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তার তো আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। সেই শত্রুর প্রতিনিধি চাকরানি ছিল হাসিনা। আর প্রফেসর ইউনূস আশা করছেন যে পশ্চিমারা ওনাকে সাহায্য করবেন। পশ্চিমারা ওনাকে ব্যবহার করার যতটুকু করে ফেলেছেন, ওনার মাইক্রো ক্রেডিটটা বাস্তবায়ন করে পশ্চিমা দেশে, যেখানে বিলিয়ন্স অফ ডলারের পশ্চিমারা 1% ইন্টারেস্ট রেট নিতে পারতো, ওনার মাইক্রো ক্রেডিট বাস্তবায়ন করে এখন 10%, 20% ইন্টারেস্ট রেট নেয় $10,000। তো ওইটা শিখে ফেলেছে। এখন লাস্ট চেষ্টা করছে যে আরাকানটাকে এই সিটুইতে যুক্তরাষ্ট্রের একটা বন্দর করে, সামরিক বন্দর করে, যদি মালাকা স্ট্রেইটটা চাইনিজের ব্যবসা বাণিজ্য অর্ধেক ধ্বংস করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশও শেষ, চাইনিজ অর্ধেক শেষ, বাংলাদেশ সম্পূর্ণ শেষ, ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। এবং হাসিনার চেয়েও বড় শত্রু হবে এই প্রফেসর ইউনূস তখন। আচ্ছা, আমি যদি একটু রাজনীতি, ঈশাকে কেন মানে ইয়েতে দেওয়া হয়নি, শপথ নিতে দেওয়া হচ্ছে না? সেখানে আসিফের সাথে, উপদেষ্টা আসিফের সাথে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব চলছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে নগর ভবনে। তো আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে প্রশ্ন, ইশরাক মেয়র হিসেবে কবে পাশ করেছিল? হাসিনার আমলের নির্বাচনে, রাইট? মানে সে একটা কোর্টে রায় পেয়েছে বা ইয়ে করেছে। কোর্টের রায় বাদ দিলাম আমি, তার নির্বাচনটা কথা ছিল। যখন জনতার নির্বাচনের প্রশ্নটা আসে, হাসিনার আমলের কোনো নির্বাচনের বৈধতা ছিল না। হাসিনা ছিল অবৈধ সরকার, হাসিনার আমলের সকল নির্বাচন অবৈধ, হাসিনার আমলের সকল চুক্তি অবৈধ। সুতরাং বাস্তবিক দৃষ্টিতে হাসিনার আমলে ইশরাকও অবৈধ, মেয়র হতে পারে না। কোর্ট কি রায় দিল, আই এম সরি, একটা অবৈধ জিনিসের উপরে একটা বৈধ রায় দেওয়া যায় না। আমি যতগুলা কথা বলি একদম নির্দলীয় নিঃস্বার্থভাবে কথা বলি, কারোর পক্ষ নিয়ে কথা বলি না আমি। যারা জ্ঞানী, যাদের মাথায় আল্লাহ চিন্তা শক্তি দিয়েছে, তারা বুঝতে পারেন আমার কথাগুলা। যারা মূর্খ, যারা হুজুগে, যারা কথায় কথায় লাফায়, তারা বুঝতে পারবে না, তারা গালিগালাজ করবে। বাট যদি ইশরাককে যদি মেয়রের বৈধতার রায় দেওয়া যায়, তাহলে ওই যে বগুড়ার একটা ছেলে আছে না, কি যেন নামটা, বিভিন্ন ফান্টান, বিভিন্ন নাটক ফাটক এক সময় হিরো আলম, তো হিরো আলমও তো ওই ঢাকায় ওই আরাফাতের বিরুদ্ধে সে জয়ী হয়েছিল বা এরকম একটা কিছু। সুতরাং তাকে কেন কোর্টের বৈধতা দিয়ে তাকে কেন উপদেষ্টা হিসেবে বসিয়ে দেওয়া হয় না? কারণ সেই সময় তো এমপি ইলেকশনে সে পাশ করেছিল। সুতরাং এইসব কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। হাসিনার 16 বছরের আমল সবকিছু অবৈধ, সেখানে ইশরাকও অবৈধ। ইশরাক অবৈধ না, ইশরাকের সেই মেয়র হিসাবে পাশ করাটা অবৈধ। সুতরাং অবৈধ একটা ফলাফলের উপর ভিত্তি করে কোর্ট একটা বৈধ রায় দিতে পারে না। ইশাকে লোকেরা তালা মেরে দিয়েছে, তারপরে কি আজকে অনেক ঘটনাই ঘটেছে নিয়ে। ইমরান আহমেদ, আপনার প্রশ্ন, মতামত প্লিজ 1 মিনিটে শেষ করবেন। আসসালামু আলাইকুম আপা, আপনাকে ধন্যবাদ, এবং দেলাওয়ার স্যারকে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে গিয়া, শেখ হাসিনা ভারতের দালালি করতে করতে আমাদের দেশটার একটা গৃহযুদ্ধ দিকে নিয়ে আসছিল। আমরা সবাই ওর কাছে বন্দী ছিলাম, ওরা আমরা উত্তর করেছি। এখন ডক্টর ইউনূস স্যার পশ্চিমাদের সাথে মিশে আমাদের দেশটা কি ফিলিস্তিন বানাইতে চাইছেন নাকি উনি? আমরা এটা বুঝতে পারতেছি না। গুড কোয়েশ্চেন, এটা নিয়ে এতক্ষণ ব্যাখ্যা করলাম, সুন্দর। এটাই কিন্তু আমি সবসময় জনতার পক্ষে কথা বলি। আমি যতদিন প্রয়োজন প্রফেসর ইউনূসের যেই কাজ ভালো সেটার প্রশংসা করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু যখন যেই কাজটা ভুল করছে আমি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। কারণ আপনার কথা ঠিক, আমরা বাংলাদেশের মাটিকে আমরা ফিলিস্তিনের মাটি হতে দিব না। তাও ফিলিস্তিনিদের সাথে আমাদের পার্থক্য বিশাল। ফিলিস্তিনিদের রাস্তা খুলে দিয়ে অন্য দেশে চলে যাওয়ার রাস্তা করে দিলেও তারা যেতে চায় না। তাদের ইমানের সাথে অন্য কোনো দেশের মুসলমানদের ইমানের তুলনা করা যাবে না। তারা জেরুজালেমকে ফিরে যেতে চায়, তারা পুরো প্যালেস্টাইন ফিরে পেতে চায়। তারা আমরণ সেই যুদ্ধ করেছে এবং করে যাবে। কিন্তু আমাদের প্রশ্ন যখন আসে, আমাদের মাটিকে ব্যবহার করে যেই পশ্চিমারা মুসলমানদের রক্তে বন্যা বয়ে দিয়েছে, মিলিয়ন্স অফ মুসলিম হত্যা করেছে গত 50 বছরে, এই যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে মিলিয়ন্স অফ মুসলিম হত্যা করেছে বিভিন্ন দেশে। ইরাক, প্যালেস্টাইন আছে সবার প্রথমে, ইরাক কোথায় নাই, সিরিয়া কোথায় নাই, পশ্চিমারা সমস্ত মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে।
বাংলাদেশের এই 92% মুসলমানের দেশের উপরে এখন যুক্তরাষ্ট্রের কুনজর পড়েছে এবং তাকে সাহায্য করছে এই ডক্টর খলিলদের মতো মির্জাফররা। আমরা কোনো মূল্যের বিনিময়ে তা হতে দিব না। হাসিনাকে প্রতিহত করেছি, প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধে যদি লাইনে না আসে এই সরকারের বিরুদ্ধেও হবে চরম এবং কঠোর আন্দোলন। এবং ইউনূস সরকার 3 দিন টিকতে পারবে না, কারণ ইউনূস সরকারের কোনো অবকাঠামো নাই। এখনো সমস্ত স্বৈরাচারী শেখ হাসিনার অবকাঠামো রয়েছে। ইউনূস সরকারে তো এনসিপি আছে, যেটা মানুষ বলে এনসিপিরা একটা কথা বলি, এনসিপিরা উইথ অল মাই রেসপেক্ট এন্ড উইথ অল মাই লাভ, এনসিপির প্রতি আমার সকল ভালোবাসা শুভেচ্ছা সহকারে আমি কথাটা বলছি। এই এনসিপি কে কিন্তু এই মেজর দেলোয়ার এত বছর ধরে জাগিয়েছে, এই ছেলেপেলেগুলোকে উৎসাহিত করেছে। তাদের ছাত্ররা তারা কেউ কেউ আমাকে ফোন করে বলেছে যে ভাইয়া আপনার কথায় এত বছর আমরা অনুপ্রাণিত হয়ে বড় হয়েছি এবং যতদিন বেঁচে থাকবো আমি যুব সমাজকে সঠিক পথে অনুপ্রাণিত করে যাব। কিন্তু এনসিপি যখন ভুল করবে তখন আমি এনসিপি কেও ছাড়বো না। এখানে জওয়ান আর যুবক আর বৃদ্ধ দিয়ে কথা না, কথাটা হচ্ছে সঠিক আর ভুল কোনটা, দুইটা দিয়ে কথা। সেখানে আমি মনে আছে আপনার অনুষ্ঠানে বলেছিলেন আপনি আমাকে যে আপনি কোন দলের কথা বলছেন, এখনো তো কোনো দল হয় নাই। আমি বলেছিলাম দল হয় নাই কিন্তু হবে, 5 বছর 6 বছর ধরে যত কিছু বলেছি সব হয়েছে এবং হবে ইনশাল্লাহ। এবং এও বলেছিলাম তাদের দল হবে, দলে ভাঙন হবে, ভুল বুঝাবুঝি থাকবে, তাদেরকে পুনর্গঠনের একটা দল হিসেবে দাঁড়াতে কিন্তু অনেক অনেক বছর সময় লাগবে। আজকের বিএনপি তো ওই কি বলে মির্জাফর যারা ভারতের টাকায় যারা মির্জা ফখরুলরা, আব্দুল আওয়াল মিন্টু, খসরু যারা আছে ভারতের রয়ের কথা যারা নাচছে, বিএনপি তো এদেরকে সংস্কার না করলে বিএনপির সামনে বিপদ, বড় বিপদ। তারেক রহমানের উচিত দ্রুত সংস্কার করে এইসব ভারতের মির্জাফরদেরকে দূর করে দিয়ে বিএনপির তরুণ ছেলেপেলেদেরকে, দেশপ্রেমিক ছেলে মেয়েদেরকে সামনে নিয়ে আসা। যদি বিএনপিকে বাঁচাতে চায় তাহলে জনগণের রাস্তাও ফিরে আসবে। সে একইভাবে বলছি আমরা এই এনসিপির শুরুতেই ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বিএনপির এত পুরনো একটা দল বা আওয়ামী লীগের মতো একটা এত পুরনো দল, এরা বুড়া দুরা হয়ে আমির হোসেন আমু টামু হাবি জাবি এরা পয়সার স্বাদ পেয়েছে, পয়সা বানিয়েছে, বালিশের নিচে মাটির নিচে পয়সা জমিয়েছে। অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর দেখতে যে বাচ্চা ছেলে পেলেগুলা এখনো ক্ষমতাই আসে নাই, তার আগেই দেখি প্রাডো চালিয়ে বেড়ায়, তার আগেই দেখি 150টা গাড়ি বহর নিয়ে তারা নিজ এলাকায় ভ্রমণে যায়। এগুলা কি পয়সা ছাড়া সম্ভব? তারা তো আবার দাবি করছে যে আওয়ামী লীগ চালাচ্ছে বিএনপি, মানে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়, কিন্তু তারা কিভাবে চলে? আমরা তারা বিএনপি চলছে আওয়ামী লীগের টাকায়, বিএনপি কি কি কুকর্ম করছে সেটা তো সারা বাংলাদেশের মানুষ বলছে। আর যখন যারা প্রশ্ন করছে, ইনক্লুডিং আমি সেই দিন কিছুদিন আগে ওই খালেদ মহিউদ্দিনের একটা ভিডিও দেখছিলাম, এক এনসিপির এক নেত্রীর পর্যায়ে তাকে বারবার প্রশ্ন করছিল আপনারা কি পদক্ষেপ নিয়েছেন, এই টাকার সোর্স কোথায় আপনারা বলেন। বারবার কিন্তু কথা লম্বা করছিল, কথার উত্তর দিচ্ছিল না, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে। এবং খালেদ মহিউদ্দিন তো স্মার্ট লোক, খুব সূক্ষ্মতার সাথে তাকে বলে দিয়েছিল তার মানে আপনি বলে দিচ্ছেন যে আপনি চাঁদা দিচ্ছেন, আপনার চাঁদায় চলছে। মানে তাদের চাঁদায় এই ছাত্রদের পকেটে আবার চাঁদা দেওয়ার টাকা কোথায়? এদের মাঝখানে বেশিরভাগ লোক কোনো চাকরি বাকরি নেই, ব্যবসা বাণিজ্য নেই, ছিল না। মানে আপনি জুলাইয়ের আগে চিন্তা করেন, জুলাইয়ের আগেও বাদ দিলাম, জুলাইয়ের পরেও এখনো বিশাল অংশের ছাত্র ছাত্রীরা কিন্তু অন্য নেতাদের পিছনে ঘুরে বেড়ায়। ওই একই বাঙালি কালচারে চলে আসছে, কিন্তু সেই বাংলাদেশের রীতিতে, সেই বাংলাদেশের পুরনো কালচারে চলে আসছে যে নেতা হবে একজন, তার পিছনে চাকরি বাকরি বিহীন শত শত হাজার হাজার লোক ঘুরে বেড়াবে একটু যদি পাওয়া যায়। ভয়ঙ্কর এই জাতির চরিত্রটা, কিভাবে পরিবর্তন হতে হতে আবার সেই আগের চরিত্রে ফিরে যাচ্ছে। ক্ষমতা যাওয়ার আগেই দামি দামি গাড়ি, এত টাকা পয়সা ছড়াছড়ি। মানে একটা জাতির চরিত্রটাকে যদি আমরা গঠন না করতে পারি, আমরা সরকার পরিবর্তন করে একটা জাতি গঠন করা সম্ভব নয়। আমি এই জন্য বলছি আপনার অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের বাংলাদেশে উচিত এই সরকারের উচিত যে একটা ইউনিভার্সিটি অফ ইসলামিক কালচার, যে ইসলামের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য, বিস্তারের জন্য এবং শিখিয়ে রাখার জন্য একটা এই ধরনের ইউনিভার্সিটি হওয়া উচিত। কারণ বাংলাদেশে ভারতের যেসব বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিভিন্ন সময় রবীন্দ্র বিভিন্ন কেন্দ্র হয়েছে, যাদের মাধ্যমে হিন্দুত্ববাদী প্রচার করা হয় বাংলাদেশে, এই জন্য বাংলাদেশের মুসলমানের সংখ্যা এত বেশি, কিন্তু ইমানের বড় অভাব। এই জন্য বাংলাদেশে নিজেদের মাঝখানে তো মারামারি কারাকারি, আমরা একত্রিত হতে পারি না, কারণ আমরা বেলা শেষে ভুলে যাই মুসলমান ভাই ভাই। আচ্ছা, আজকে যে 2 জনকে গ্রেফতার করেছে, একজন অবশ্য আপনাকে, আরো একজনকে গ্রেফতার করেছে দেশপ্রেমিক নাইমুল ইসলাম, উনি দেশপ্রেমিক কিনা আপনি জানেন অবশ্য, মানে আমার কাছে তো কোনো আইডিয়া নেই। আরেকজনের কাছে আমি তো চিনলাম না, বাট কথা হচ্ছে
নাইমুল ইসলাম এবং তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে আজকে সেনাবাহিনীর বরখাস্তকৃত ও আচ্ছা, আমি 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 নিউজ দেখেছি। আমাকে আমাকে অনলাইনে আপনার অনুষ্ঠানের আরো 2-3 ঘন্টা আগে আগে আমাকে ওই যে সৈনিকরা যারা আন্দোলন করছে, আমি পরিষ্কার করে বলতে চাই, সৈনিকরা যারা আন্দোলন করছে তাদের অনেকের মাঝখানে বা বেশিরভাগের আন্দোলনে তাদের ভিত্তি আছে, কারণ আছে। যারা যেইভাবে অফিসাররা হাসিনা 16 বছরে বিভিন্ন কারণে অন্যায়ভাবে বঞ্চিত হয়েছে, তাদের উপর অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, একইভাবে কিন্তু অনেক অফিসার লেভেলের নিচে যারা আছে, সৈনিক, জুনিয়র কমিশন অফিসার বা নন কমিশন অফিসার, তাদের উপরে কিন্তু অনেক অন্যায় করা হয়েছে। মুখের কথার উপরে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, বিনা কোনো বেনিফিটে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং তাদের দাবি দেওয়ার ভিত্তি আছে, কিন্তু তাদের এই আন্দোলনের মাঝখানে অনেক সুবিধাবাদীও ঢুকে গেছে। তো এই জন্য আমার সাথে যখন যারা যোগাযোগ করেছিল তাকে আমি বলেছিলাম যে তোমরা এক কাজ করো, নিজেদের দলের মাঝখানে সংস্কার করে আসো। তোমাদের মাঝখানে যারা 2 নম্বর লোক আসছে, ওই 2 নম্বর লোকগুলোকে বের করো, নাহলে কিন্তু ওই 2 নম্বর লোকগুলো তোমাদেরকে কলঙ্কিত করে দিবে, তোমাদের যে বৈধ দাবিটাকে দুর্বল করে দিবে, বদনাম করে দিবে। তোমরা যদি ওই কাজটা করে, সংস্কারটা করে আমার কাছে আসো, প্রয়োজনে ইনশাল্লাহ আমি সেনা প্রধানের সাথে আমি নিজে তোমাদের দাবি দাবা প্রস্তাব করবো ইনশাল্লাহ। আমি আগামী কয়েক মাসের মাঝখানে ইনশাল্লাহ বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশে এখনো দেশপ্রেমিক উপরের পর্যায়ে, এইটা মানুষকে বুঝতে হবে। আজকে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে অনেক জেনারেল প্রমোশন পেয়েছে, সুবিধা দিয়েছে, সুবিধা নিয়েছে, তার মানে এই না যে সবাই খারাপ। খারাপ যারা, ওই বদমাইশ গুলা, যে লেফটেন্যান্ট জেনারেল আকবর, ওই ডিজিএফ আয়নাগরের খুনিগুলো হচ্ছে সব প্রথম লাইনের বদমাইশ। ওই খুনি জিয়াউল হাসান, এরা হচ্ছে প্রথম লাইনের বদমাইশ, দেশদ্রোহী এবং খুনি। এদের কিন্তু 2-1টা ধরা পড়েছে, বাকি কিন্তু এদেরকে পালাতে দেওয়া হয়েছে কালক্ষেপণ করে, তাদেরকে প্রশ্রয় দিয়ে। আমি চিৎকার করে বলেছি, যার যার পাপীদার, এই দুনিয়া তো বিচার সময় না, আসল আল্লাহ বিচারের সময় তো আছে। আমরা তো অনেকেই নামাজ কালাম পড়ি, শোনেন আমি ধর্মীয় কথা বলতে গেলে অনেকে অপছন্দ করবে, বলি না। এই যারা সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মসজিদে যায়, হজ করতে যায় প্রতি বছর, আবার উমরা করতে যায়, তারা কিন্তু নিজের স্বার্থেই কাজগুলা করে, যে নিজে বেহেশতে যাবে। কিন্তু আমি নিজে ইসলামিক ধর্মীয় কাজ কি করি না করি সেটা আমার কাছেই রাখলাম, সেটা আল্লাহর আর আমার মধ্যে ব্যাপার। বাট অন্য মানুষের জন্য যে কাজ করছি, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষগুলা যারা কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, তারা হচ্ছে স্বার্থপর, তারা নিজের স্বার্থের জন্য কাজ করে। তারা কিন্তু ইসলামে যে বলা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, তারা এই হাদিস কোরআনের বাণীগুলো তারা শুনতে চায় না। কিন্তু আমরা যারা করছি, আমরা কিন্তু নিজের স্বার্থ ভুলে গিয়ে অন্যের উপকারের জন্য, দেশের উপকার, দেশের কি বলে অত্যাচারিত মানুষের জন্য এত বছর কাজ করেছি এবং করেছি এখনো। সুতরাং ওইসব যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ থেকে পালাতে সাহায্য করেছে, তাদের তো এক সময় আল্লাহ তো তাদেরকে দেখাবেন যে এই খুনিদেরকে তোমরা আশ্রয় প্রশ্রয় দিয়ে পালাতে সাহায্য করেছো, তখন তো তাদেরকে জবাব দিতে হবে এইগুলার। ভারত থেকে 2 ধরনের ব্যবস্থা আজকে নিশ্চয়ই দেখেছেন আপনি, ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বিভিন্ন পণ্য প্রবেশের নিষেধাজ্ঞা। তো এইটা কি মানে, আর আপনি নিশ্চয়ই জানেন যে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন ভারত থেকে এক ধরনের হতাশা বা উদ্বেগ প্রকাশ করেছে। তো এই কারণেই কি নিষেধাজ্ঞা, নাকি এটা এমনিতেও প্রশ্নটাকে আমি আসলে খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নটা জনগণের দৃষ্টি থেকে ঠিক আছে, বাট আমরা আসলে, আমি একদম অনেস্টলি ব্যাখ্যা করছি, আমি আপনার প্রশ্নটাকে অবমূল্যায়ন করছি না, আমি জাস্ট প্রশ্নটার দিকটাকে একটু অন্য মাত্রায় ব্যাখ্যা করছি। না, এটা যদি গুরুত্বপূর্ণ না হয় অসুবিধা নেই। আরেকটা বিষয় আছে যে বলা গুরুত্বপূর্ণ, এই জন্য এটা প্রশ্নের উত্তরটা দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে কি, যখনই কোথাও সত্য তথ্যের অভাব হয়, তখনই কিন্তু অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়িয়ে যায়, তখনই কিন্তু এই যে বিভিন্ন বেড়ে যায়। তো এই সত্য তথ্য মানুষের কাছে প্রচার করা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, কানাডার সাথে আমেরিকা যখন ট্যারিফ নিয়োগ করলো কানাডার বিরুদ্ধে, কানাডা একটা বিরাট বড় উপকার হলো। কানাডা এতটা বছর, সেই 100 বছরের উপর ধরে কানাডা খুব বেশি যুক্তরাষ্ট্র নির্ভরশীল হয়েছিল, সমস্ত রপ্তানি সমস্ত কিছু আমেরিকা নির্ভরশীল। তারা করতো কি, কানাডা হচ্ছে পৃথিবীর মাঝখানে 3য়, 4র্থ, 5ম একটা দেশ যার তেলের সম্ভার এত বেশি, তেল, গ্যাস এবং অন্যান্য খনিজ পদার্থ ওয়ান অফ দি বেস্ট আর কি, হাইয়েস্ট। এই জন্য ট্রাম্প চাচ্ছে তাকে 51তম প্রদেশ হিসাবে কানাডাকে বারবার সে বুকে বলে আসে। কিন্তু ট্রাম্প এসব কথাবার্তা বলে এবং কানাডার উপরে ট্যারিফ বা কর আরোপ করে যে উপকারটা হয়েছে, সমস্ত ক্যানাডিয়ান একত্র হয়ে গিয়েছে দেশপ্রেমে। এবং যেই কাজগুলো ক্যানাডিয়ানরা করতো এত বছর অবহেলায়, তারা করতো কি, ক্রুড অয়েল মানে খাঁটি তেল না, ভেজাল তেল মাটি থেকে তুলে সেই তেলটাকে তুলে তারা যুক্তরাষ্ট্রে কম দামে সেটা সরবরাহ করতো পাইপলাইন দিয়ে। আর যুক্তরাষ্ট্র করতো কি, সেই ক্রুড অয়েলটাকে, ভেজালটাকে সরিয়ে পরিষ্কার তেল বানিয়ে সেইটাকে আরো বেশি দামে আবার কানাডার কাছে উল্টা বিক্রি করতো। তার মানে কি,
তারা কইয়ের তেল দিয়ে কই ভেজে সেই কই মাছটাকে আমাদের কাছে আবার আমাদের পয়সা বিক্রি করে। কিন্তু ক্যানাডিয়ান এই অথর্ব পলিটিশিয়ানদের জন্য আমাদের সমস্ত নিজস্ব সম্পত্তি থাকার পরও ক্যানাডিয়ানরা নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব ক্রুড অয়েল প্রসেসিং ফ্যাক্টরি এগুলো করে নাই। তারা অন্য ছিল শুধুমাত্র যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ করবে। কেন আমরা এত বছর চায়নায় করি নাই, অন্য দেশে করি নাই? ট্রাম্প এইসব কাজ করার কারণে এখন আমরা চায়নায় তেল রপ্তানি করতে শুরু করেছি। আমরা এখন নিজেদের ক্রুড অয়েল আমরা পরিশোধ করার কাজ শুরু করেছি। আমরা এখন অন্যান্য কাজ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নিজেরা তৈরি করতে শুরু করেছি যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীলতা কাটিয়ে। আলহামদুলিল্লাহ বাংলাদেশেও সেই সুযোগ এসেছে ভারতের উপর নির্ভরশীলতা কাটিয়ে সমস্ত কিছু নিজের ঘরে গড়ে উঠুক। সুতরাং বাংলাদেশিদের এখন থেকে শিখতে হবে, মনে প্রাণে বিশ্বাসে শিখতে হবে যে ভারত কি করলো না করলো এটা নিয়ে আলোচনাই করা যাবে না। কারণ যখনই আমরা আলোচনা করব ভারত কেন এটা বন্ধ করলো, তখন মানে আমরা ভারত আরেকটা জিনিস দেখলাম যে ভারত লাস্টের কথাটা শেষ করি। যতবার আমরা ভারতের নাম নিব, ভারত এই করেছে, ভারত এই করেছে, ভারত ততবারই মনে করবে তারা আমাদের কাছে ইম্পর্টেন্স বা গুরুত্ব পাচ্ছে। তাদেরকে আপনারা এমন ভাবে দেখেন তাকে যেন আপনারা দেখেও দেখছেন না, তাকে কোনো আলোচনার মধ্যেই আনবেন না। তাহলে তা দেখবেন যে তাদের রাগ আরো বেড়ে যাচ্ছে, আমাদেরকে এত অবহেলা করছে, এত অপমান করছে। এইভাবেই ভারতকে শিক্ষা দিতে হবে। আপনি দ্বিতীয় প্রশ্ন যেটা করতে চাচ্ছেন পুশিং, হ্যাঁ, এখানে বাংলাদেশ থেকে যারা গেছে আওয়ামী লীগে তাদেরকেও সতর্ক করা হয়েছে, মানে তাদেরকে কিছু সময় দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের সেই নেতা কর্মীদের ব্যাপারে ভারত কোন সিদ্ধান্ত নিতে পারে? আজকে আমার এই কথাটা প্রতিবার আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি, কথাটা লিখে রাখেন, রেকর্ডিং তো হচ্ছেই, লিখে রাখেন। একসময় ভারত হাসিনাকে মেরে ফেলবে, একসময় ভারত হাসিনাকে মেরে ফেলবে। বিভিন্ন একটা কাহিনী বানিয়ে, একটা জঙ্গি নাটক বানিয়ে, ওর তো জঙ্গি নাটক উস্তাদ, আর নিজের ঘরে জঙ্গি নাটক উস্তাদ, পেহেলগামে জঙ্গি নাটক করলো, সারা পৃথিবী জানা যায় এটা ভারতের তৈরি করা নাটক। একইভাবে ভারত একটা জঙ্গি নাটক তৈরি করে হাসিনাকে মেরে ফেলবে, বলবে বাংলাদেশ থেকে ইসলামিক জঙ্গিরা গিয়ে হাসিনাকে মেরে ফেলেছে। ওই আবার ঘুরে ফিরে আওয়ামী প্রেমিক জামাতের উপর দোষটা চাপিয়ে দিবে, শিবির উপর দোষটা চাপিয়ে দিবে। তো একইভাবে 2 দিন পরে এই যারা যতক্ষণ ভারত ততদিন পর্যন্ত আওয়ামী পলাতক খুনি সন্ত্রাসীদেরকে ভারতে জায়গা দিয়ে রাখবে, যতদিন পর্যন্ত তাদের পকেটে পয়সা করার খরচ থাকবে, ফুলুস বাংলাদেশ থেকে চুরি করে যেটা পয়সাগুলো নিয়ে গেছে না, এই পয়সাগুলো যতদিন থাকবে তখন বলবে তোমরা থাকো, জামায়া ধরে রাখবে। যখন পয়সাটা শেষ হয়ে যাবে তখন ঠেঙ্গা বাড়িটা দিবে। কারণ তাদের কাছ থেকে ভারতের কোনো লাভ হচ্ছে না আর, কারণ তারা হচ্ছে মরা গরু, শেষ। তাদের কাছ থেকে ওই মাংসটা আর খাওয়া যাবে না, মাংসটা বিক্রিও করা যাবে না। এই ভারতে পলায়িত ভারতের সমস্ত দেশদ্রোহীরা, বাংলাদেশের দেশদ্রোহীরা, চোর বদমাশ খুনিগুলো হচ্ছে এক সময় ভারতের কাছে অপ্রান্তেও হয়ে যাবে। এদের কাছে মানে এটা বলে চুষেও আর কোনো বেনিফিট বের করা যাবে না। তখন এদেরকে হয় পুশিং করবে, আর নয়তো বলবে, তাদেরকে চয়েস দেবে, তোমরা যেখানে ইচ্ছা যাও, অন্য দেশে যাও, উই ডোন্ট কেয়ার, লিভ আওয়ার কান্ট্রি। তাদের পয়সা যখন শেষ হয়ে যাবে। আর বাংলাদেশে একটা নিউজে দেখেছি যে তাদেরকে, মানে আজকে মনে হয় বিবিসি নিউজ বা একটা নিউজে দেখেছি তাদেরকে অলরেডি ওয়ার্নিং দেওয়া হয়েছে, কয়েক মাস সুযোগ দেওয়া হয়েছে আর কি, আচ্ছা, অন্য দেশে চলে যাওয়া বা কিছু। আমি না জেনেই আমি যেটা বলেছি অনুমানের উপরে যুক্তিগত ইয়ে বলেছি। আর বাংলাদেশে অন্যদেরকে যাদেরকে পুষিং করা হচ্ছে, আমাদের বিডিআর কে, আমি বিডিআরই বলে ফেললাম কারণ বিডিআর কথাটা মুখের মধ্যে থেকে যায়, বিজিবি বলতে মুখে আসে না, কারণ সারা জীবন বিডিআর বলতে বলতে চাকরি জীবন এবং পরবর্তীতেও, তো আমার মনে হয় বিজেপিকে বিডিআরই নাম পরিবর্তন করে দেওয়া উচিত। যাই হোক, আমাদের বিজেপিকে আরো অনেক সক্রিয় হতে হবে। এখন আমি সব জায়গায় দেখি গ্রামবাসী বিএসএফ কে তাড়া করছে, তার পাশে বিজেপিও দাঁড়াচ্ছে, সেই জন্য সাধুবাদ জানাই। সেই জন্যই তো তাদের দায়িত্ব এটা। কারণ অন্যান্য চাকরিতে কিন্তু জীবন দেওয়ার স্বাক্ষর করে কোনো চাকরিতে, কোনো সিভিল চাকরিতে কেউ প্রবেশ করে না, কিন্তু সশস্ত্র বাহিনীতে কিন্তু জীবন দেওয়ার স্বাক্ষর করে কিন্তু চাকরিতে প্রবেশ করা হয়। যদিও হাসিনার আমল থেকে এটাকে এখন চাকরি বানিয়ে ফেলেছে, কিন্তু আমাদের আমলে কিন্তু সেনাবাহিনী এটাকে চাকরি ছিল না, এটাকে আমরা বলতাম সার্ভিস। এটা হচ্ছে আমরা দেশের প্রতি সার্ভিস দিচ্ছি। আর হাসিনার আমল এটাকে বানিয়ে ফেলছে সার্ভিস থেকে হয়ে গেছে চাকরি। চাকরি তো হয় সিভিল প্রশাসনে, চাকরি করে হচ্ছে সচিবরা, চাকরি করে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, চাকরি করে হচ্ছে বিভিন্ন অফিস আদালতের কেরানিরা। সেনা সশস্ত্র বাহিনীর, প্রতিরক্ষা বাহিনীর, বিজিবির, এরা তো চাকরি করে না, এরা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড জব। তো এই সার্ভিস তাদেরকে বর্ডারে আরো সক্রিয় হতে হবে। পুশিং করলে আই এম সরি, তোমরা পুশিং করেছো, তাদেরকে নোম্যান্স ল্যান্ডে মেক শিওর তারা যারা বাংলাদেশের সীমান্তে না ঢুকতে পারে, নোম্যান্স ল্যান্ডে রেখে দাও। কারণ আমাদের কি যদি এখনো শিক্ষা না হয়, এই যে 1.3 মিলিয়ন রোহিঙ্গা প্রবেশ করেছে
33 মিলিয়ন, 33 লক্ষ। তারপরে প্রফেসর ইউনূসের আমলেও আরো 1.5 থেকে 2 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছে। করিডোর করে রোহিঙ্গা বের করা তো দূরের কথা, প্রফেসর ইউনূসের আমলে আরো 1.5 থেকে 2 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছে। এবং আবারও বলছি, এই করিডোর নিয়ে আমার আজকে রাতেই প্ল্যান ছিল আমি এককভাবে একটা ভিডিও করব, কারণ মানুষ লম্বা ভিডিও শুনতে চায় না অনেক সময়, আর অনেক লম্বা হয়ে যায়। বাট আপনার অনুষ্ঠানের একটা অন্য ভালো দিক আছে, সেই জন্যই আমি আসি। কারণ আপনি আজকে থেকে বহু বছর আগে থেকে আপনি ভিডিও করছেন। আমি এই জন্য অন্য কোনো মিডিয়ার কাছে না গিয়ে আমি আপনার সাথে এখনো ভিডিও করি, এবং আপনার প্রশ্ন করার সবকিছু আপনি সুন্দরভাবে করেন। চালিয়ে যান, এটা চালিয়ে যান। আপনি তো বাংলাদেশের অন্যদের মতো সাংঘাতিক না, আর হাসিনার আমলের সাংঘাতিক না। আপনি জনসচেতনতা বাড়িয়ে যান, জনসচেতনতা বাড়িয়ে যান। জি, আপনিও তো সেই কাজটাই করছেন অনেক আগে থেকে, আমাদেরও অনেক আগে থেকে। তখন আপনার ভিডিও যখন আমরা শুরু করি তখন আপনার ভিডিও দেখে আমরা দেখতাম। এনিওয়ে, একজন দর্শক আছে, আপনি চাইলে আমি নিতে পারি, তারপরে শেষ করবো। জি, রফিকুল ইসলাম, আপনার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা দুজনেই ভালো আছেন। তো আমার কনসার্নিং ব্যাপারটা হচ্ছে এই যে পশ্চিমা সংস্কৃতি যে প্রতিদিন অল্প অল্প করে পুশ ইন করা হচ্ছে, তো ব্যাপারটা আসলে কোন দিকে যাবে? আমাদের দেশের সমাজ সংস্কৃতি বা ধর্মের যে একটা আছে, যেমন পূর্ব থেকে যেরকম চলে আসছে, তো এই যে পশ্চিমের সংস্কৃতির পুশ ইন করার ফলে তো আস্তে আস্তে এটা দ্বন্দ্ব লেগে যাবে। এটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, এটা তারা কতটুকু সফল হবে অথবা এটাকে কিভাবে থামানো যায়, এই আর কি। আচ্ছা, প্রথম আমি আপনার প্রশ্নটা সুন্দর প্রশ্ন করেছেন, আমি খুব শর্টকাট করে উত্তর দেবো। আমি এই অনুষ্ঠানে এবং আরো অনেক অনুষ্ঠানে এই কথাটা বলেছি যে ভারত যাদের প্রতিবেশী তাদের কোনো শত্রুর আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। যেখানে আমাদের তিন দিক ঘিরে ভারত গত 16 বছর বাংলাদেশ দখল করে নিয়েছিল, বাংলাদেশের ভিতরে এসে তারাই চালাতো, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সবই তারা চালাতো। এবং যার প্রতিবাদ করতে গিয়ে মেজর জিয়াকে জঙ্গি বানিয়ে ফাঁসির রায়ও দিয়ে দিয়েছে। তো সুতরাং আপনাকে বুঝতে হবে, এই ছাত্র জনতার সরকার আসার পরে ভারতের প্রফেসর ইউনূস ভারতের সকল কিছুকে উপেক্ষা করে তাদেরকে দূরে ঠেলে দেওয়ার কারণে ভারত সর্বাত্মক চেষ্টা করবে বাংলাদেশকে সবসময় ক্ষতি করতে। আভ্যন্তরীণভাবে তো ভারত করার দরকার নাই, আমাদের যেসব মির্জাফর আছে তারাই যথেষ্ট। আর বর্ডারে ভারত বাইরে থেকে সর্বাত্মক চেষ্টা করবে বাংলাদেশের ক্ষতি করার জন্য। এখনো ভারতের কথায় যুক্তরাষ্ট্র সরাসরি বাংলাদেশের ক্ষতি করছে না, এই কারণে যেহেতু যুক্তরাষ্ট্র জানে যে ভারতকে, বাংলাদেশকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কিছু ফায়দা লুটা এখনো বাকি আছে। এই জন্য ভারতের কথায় কিন্তু ট্রাম্প অনেক কিছু করছে না। অন্য কোনো সরকার থাকলে কিন্তু করে ফেলতো ইতিমধ্যে, কারণ যুক্তরাষ্ট্রের সব সরকারই, রিপাবলিকান হোক আর ডেমোক্রেটিক হোক, তারা সবসময় চায় বাংলাদেশকে শাসন করতে ভারতের মাধ্যমে। কিন্তু এটা পুশিন চলবেই, আরো কত কিছু চলবে। পার্বত্য চট্টগ্রাম দখলের চেষ্টা চলবে, পার্বত্য চট্টগ্রাম গঠনের চেষ্টা, এক্স্যাক্টলি। পার্বত্য চট্টগ্রাম 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি, কি দেখেছি, কি দেখি নাই, অনেক কিছু বাদ পড়বে। আমি কুকিচিন, পার্বত্য চট্টগ্রাম, এইটা সেটা, এই রিক্সা লীগ, তো কি লীগ বাদ দিব না। আমি মুখ দিয়ে অনেক কথা আসে, পাবলিক দেখাতে আমি শব্দ ব্যবহার করতে পারি না। এইগুলো হচ্ছে সবই ভারতের কাজ এবং আওয়ামীর রেখে যাওয়া কাজ। ওই যে একটা কথা বলেছি যে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগ তো মানুষ, তো এটা আমি এখন এখানে আমার কথা ভুল বোঝার সুযোগ নেই, কারণ যখনই আপনি সত্যকে বুঝবেন এবং শুনবেন তখন আপনি একটা সমাধান বের করতে পারবেন। আর যখন সত্যকে আপনি সবসময় অস্বীকার করতে চাইবেন তখন জীবনে কোনো সমাধান বেরোবে না, আর এটার অশান্তি কখনো শেষ হবে না। এই যে আওয়ামী লীগের সমর্থক যারা 16 বছরের অন্ধ সমর্থক, অন্যায়, অত্যাচার এবং পয়সা খেয়ে, তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক, জেল খেটে যাদের ফাঁসি হোক, জেল খেটে হোক, তারা যদি কোনোদিন বেরোয় আসে ভালো মানুষ হয়ে, সেটা আসলো, সেই জন্যই তো সাজা। আর যারা জেল করার মতো কোনো অপরাধ করে নাই, তারা যদি অন্য দল মনে করে সে কোনো বড় অপরাধ করে নাই, নাম কাগজ আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ শুনেন, আওয়ামী লীগের কিছু লোক ছিল যাদেরকে আমি চিনি, বাঁচার জন্য নিজেকে বলতো আমি আওয়ামী লীগ, কারণ তাকেও তো বাঁচতে হবে। আমি কি মিথ্যা কথা বলেছি বলেন? আমি অনেক মানুষকে জানি মুজিব কোট পড়তো শুধুমাত্র তার উপরে যেন আক্রমণ না হয়, তার ব্যবসার উপরে যেন আক্রমণ না হয়, কিন্তু সে খুন খারাপ হইতে যেত না। মানে অনেকটা জিম্মি ছিল আসলে মানুষ, যার জন্য অনেক জিম্মি না, সারা দেশটা জিম্মি ছিল, সেনা প্রধান থেকে আরম্ভ করে, হ্যাঁ, যারা আমরা দূরে থেকে নিরাপদ থাকতে পারতাম না, যারা মনে করেন যে কলেজে বিক্রি করে দিয়েছে, জেনারেল আজিজ, জেনারেল শফি, তারপরে কি বলে এটাকে,
এরা হচ্ছে নিজের কলিজা বিক্রি করে দিয়েছে। জেনারেল ওয়াকার ছিলেন উনি সারা জীবন, আমি বারবার বলছি, গালিগালাজ আমাকে করতে পারেন, জেনারেল ওয়াকারকে আমি সেই ক্যাপ্টেন অবস্থাতে ওনাকে আমি চিনি। উনি যখন মেজর ছিলেন, আমি তখন এডিসি ছিলাম, মানে জেনারেল এডিসি ছিলাম, উনি মেজর ছিলেন। আমি ওনাকে চিনি, ওনার শ্বশুর শাশুড়িকে চিনি। একটা পিওর জেন্টলম্যান, অত্যন্ত ভদ্র অমায়িক একজন লোক। আপনার দেশের এই ক্রান্তিলগ্ন অবস্থা, এমন একটা অবস্থা যে ডানে যদি সামান্য ভুল হয় গালিগালাজ শুরু, বামে গেলে সামান্য ভুল হলে গালিগালাজ শুরু। বাট একটা সেনা প্রধানের অবস্থাটা হচ্ছে এমন একটা অবস্থান যে সারা দেশের মানুষের চোখ না, শুধু পৃথিবীর অন্য দেশেরও চোখ। বাংলাদেশের শত্রু যে ভারত, তারও চোখ তার উপরে। ইট ইজ নট এ ইজি জব। আর প্রফেসর ইউনূসের মতো নোবেল নামের আগে একটা নোবেল দিয়ে কিন্তু পার পাওয়ার মতো ওনার উপায় নেই। যে প্রফেসর ইউনূস যদি একটা অপরাধ করে, আচ্ছা নোবেল লরেট, ওইটা দিয়ে পার পেয়ে যায়। ওনার আগে কিন্তু কোনো নোবেল লরেট নাই। আর গত 16 বছরের হাসিনার অন্যায়, অত্যাচার, অপকর্মে এবং সশস্ত্র বাহিনীকে অপব্যবহার করে দেশের যেই ক্ষতি করেছে, সশস্ত্র বাহিনীকে চুপ করে রাখা হয়েছে। শুনে আমি ভিতরে জানি, যখন হাসিনা ক্ষমতায় ছিল, তার ক্ষমতার চরম সময়, সেই 2015, 16, 17, 18 সালেও সশস্ত্র বাহিনীর সার্ভিং কর্নেল মেজর আমাকে সরাসরি যোগাযোগ করে বলতো, স্যার আমাকে বলেন আমরা কি করবো, অস্ত্র হাতে নিব কিনা। আমি বলতাম চুপচাপ নিজের চাকরি করো, একত্রে কোনো কিছু না করলে এটা বিফল হয়ে যাবে। এককভাবে কিছু করলে ওই যে নাম দিয়ে ফাঁসিতে জড়াই দিবে, জঙ্গি বানাই দিবে। তো হাতে গোনা 2-4টা বদমাইশ ছাড়া সশস্ত্র বাহিনীর সবাই দেশপ্রেমিক এবং দে ডু দেয়ার অ্যাসাইন জব। বাংলাদেশের অন্য কোন অর্গানাইজেশন নিজস্ব কাজ, আপনার সমস্ত দোষ নন্দ ঘোষ, খালি সব দোষ সশস্ত্র বাহিনীর। আর এই যে বড় বড় বদমাইশগুলো স্বাধীনতার 54 বছর পর থেকে সচিবালয়ে বসে বসে কাগজে কলমে যারা দেশদ্রোহিতা করে যাচ্ছে, সচিবরা এক কলমের খোঁচায়, কি বলে, বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন পদের সিভিল অফিসাররা, সিভিল প্রশাসন, তারা 54 বছর যে তাদের কলমের খোঁচায়, তাদের নীতিতে লক্ষ লক্ষ মানুষ সাফার করছে, খুন হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। এইগুলো অপরাধ কিন্তু জনগণের চোখে পড়ছে না, শুধু অপরাধ চোখে পড়ে ইউনিফর্মে। অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, দেন সবসময় মানে দেশের জন্য আপনি সবসময় নিজের প্ল্যাটফর্মেও কথা বলেন। তো আসলে সবাই তো একটা ভালো চেয়েছিল এবং ভালো হয়েছে, বাট সেটাকে নষ্ট যাতে না হয়, এখনো সময় আছে। আপনার কি মনে হয় এখন আসলে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত এই এলোমেলো পরিস্থিতি থেকে একটা গোছানো পরিস্থিতি আনার জন্য? শেষ করবো আমি। খুব সুন্দর প্রশ্ন এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পুরো অনুষ্ঠানে। আমি সবাইকে অনুরোধ করব, ডক্টর ইউনূস সরকারকে, আমি জানি ডক্টর ইউনূস সরকারের ওনার সময় না হতে পারে, ওনার পরিধির মাঝখানে অনেকেই শোনেন এবং আমিও পাস করে দিই। আমার সবার কাছে অনুরোধ থাকবে, সশস্ত্র বাহিনীর অতীতে এবং 5ই আগস্টের পরেও কিছু ভুল আছে, যেটা আমিও নিজে বারবার বলেছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বেলা শেষে এই সশস্ত্র বাহিনী কিন্তু এই দেশের সশস্ত্র বাহিনী। এবং ডক্টর খলিলের চেয়ে কিন্তু উনি নামকা ওয়াস্তে ডিফেন্স অ্যাডভাইজার হতে পারেন, যোগ্যতা থাকুক আর না থাকুক, যোগ্যতা নাই বললেই চলে, ভালো বেশি সত্য কথা হয়। কিন্তু এই সশস্ত্র বাহিনীর প্রয়োজন আছে এই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করতে হলে। এই সশস্ত্র বাহিনীকে নিয়ে আপনারা টানা হেঁচড়া দয়া করে করবেন না। এই সশস্ত্র বাহিনীকে কাজ করতে দিন, তারা করিডোরের বিষয়টা এবং বিভিন্ন অপারেশন ভালো বোঝে। এবং আমি বুঝি যে আমি কামরুলকে ভালো করে চিনি, কামরুল হাসান পিএসও, আমি 20 লং কোর্সের, ও আমার 1 কোর্স জুনিয়র 21 লং কোর্সে খুব ভালো করে চিনি। ও খারাপ মানুষ না, এবং বর্তমান পরিস্থিতিতে বর্তমান সরকারের পিএসও হয়ে সে এই সরকারকে সাহায্য করার চেষ্টা করেছে। কিন্তু সবার শেষে আমি আশা করি কামরুলও বুঝবে যে একক জেনারেল খলিলের নির্দেশে, আমি সবসময় যেটা বলেছি, যদি কোনো আইন বা নির্দেশ যদি দেশ বিরোধী হয়, দেশের জন্য ক্ষতিকর হয়, ইট ইজ ইউর জব কামরুল টু অ্যাডভাইস ডক্টর খলিল যে আপনি যেই কাজটা করছেন, এই যে মেজর দেলোয়ার যে কথাটা বলেছে চায়নার বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের কথায় করিডোর এককভাবে যুক্তরাষ্ট্রের কথা, যুক্তরাষ্ট্রকে সুবিধা দিতে গিয়ে এই করিডোরটা দিলে চায়নার বিরুদ্ধে ধারণা হবে এবং যা হবে বাংলাদেশের জন্য সুইসাইড। সুতরাং আমাদেরকে চিন্তা ভাবনা করে সকলের মতামত নিয়ে, এটা একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয়, সেটাকে চিন্তা করে সেনাপ্রধান, বিভিন্ন দলের যারা আছে, ভারতের এই রয়ের লোকদের সদস্যদেরকে না, যারা বোঝে, যাদের জ্ঞান আছে, তাদেরকে নিয়ে একত্রে আলোচনা করে অনেকটা জাতীয় কমিটির মতো একটা দেশের জন্য একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাতে হবে, এককভাবে না। এবং সশস্ত্র বাহিনীকে দয়া করে কেউ বিতর্কিত করবেন না।
কারণ সশস্ত্র বাহিনী হচ্ছে এই দেশ রক্ষার প্রথম এবং সর্বশেষ গার্ড। এই বলে আমি আমি সরি একটা প্রশ্ন করতে ভুলে গেছি, মানে ইউনূস সরকারের নেক্সট মানে পরিকল্পনা যেটা, যে চুপ্পু রাষ্ট্রপতি চুপ্পু এবং ওয়াকারকে সরিয়ে দেওয়া, এরকম কোনো ঘটনা আপনি আমি শুনেছি, আমি জানি হয় কি কিছু জিনিস আছে আমি অন্যদের মতো এসেই, কারণ আমি বারবার বলছি, বারবার এক কথা বলতে ভালো লাগে না, তারপর অনেকে নতুন শুনে বলি, অন্যরা কোনো একটা নিউজ শুনলেই না ঝাঁপিয়ে পড়ে, তারা একটা ব্রেকিং নিউজ বানায়, তারপরে কি তাদের জনপ্রিয়তা বাড়ে, তাদের ফলোয়ার বাড়ুক, আর বাংলাদেশিরা এগুলো তো মজা পায় বেশি। একটা নতুন খবর চা খেতে খেতে চা স্টলের বটতলায় বসে আলোচনা করবে ইউনূসের সঙ্গে। আমার কাছে আমি প্রতিটা জিনিস চিন্তা করি, আমার ব্রেকিং নিউজ দরকার নাই, আমার জনপ্রিয়তা দরকার নাই, আমার অনুসারী দরকার নাই, আমি চিন্তা করি সবসময় একটা দেশের স্বার্থ। আর সশস্ত্র বাহিনী একটা কি বলে এটাকে, জাতীয় একটা প্রতিষ্ঠান। আমি যদি আমার মতো একজন, কারণ অন্যান্য যারা লাইভ করছে এখনো আজকাল হাসিনার পতনের সুবিধাবাদী অনেকেই, সেনাবাহিনীর অনেকে নেমেছে, তারা বক্তা এখন, কিন্তু আমি তো শুরু করেছি। আমি কখনো চাই না হুট করে এসে প্রফেসর ইউনূস কি বলে এটাকে বলেছে জেনারেল ওয়াকারকে সরে যেতে, এগুলোকে আমি লাইভ বানাতে চাই না। হয় কি একটা এই ধরনের একটা ক্রান্তিক লগ্নে আমার মুখ থেকে এই ধরনের একটা ব্রেকিং নিউজ বানাতে হয় কি, তখন হয় কি ওই যে তেল ঢালা, আগুনের মাঝখানে তেল ঢালা হবে, আমি আগুনের মাঝখানে তেলটা ঢালা থেকে বিরত থাকতে চাই, কারণ এতে ভালো কিছু হবে না। আমি যে একটা ভিডিও করব এই কথাটা প্রকাশ করে, তাতে লাভটা কি হবে? বরঞ্চ আমি যেরকম সৈনিকদের আন্দোলনে তাদেরকে আমি প্রশমিত করেছি, আমি বলেছি তোমরা এখন আন্দোলন থেকে চুপ করে সরে যাও, তোমরা ধৈর্য ধরো, সবর করো, কারণ তোমরা আন্দোলন করলে বেলা শেষে মানুষ তোমাদেরকে ভুল বুঝবে। একইভাবে প্রফেসর ইউনূস এবং ওয়াকারের মাঝখানে কি চলছে এই মুহূর্তে, আমি সেটা জাতীয় গুরুত্বটা, সমস্যাটা বুঝিয়ে দিলাম। আমি ব্যক্তি পর্যায়ে না এনে ইউনূস এবং জেনারেল ওয়াকারের মাঝখানে কি চলছে, এবং চুপ্পু তো সরে যাওয়ার দেওয়ানই চুপ্পু। 5ই অগস্টের সাথে সাথে ছাত্র নেতাদের উচিত ছিল, এই যে ছাত্র নেতা যারা বড় বড় করে মুখে কথা বলে দেশ উদ্ধার করে বলছেন, আমি চিৎকার করে ফোন নিয়ে বলেছিলাম, চিৎকার করে সার্জিসকে বলেছিলাম, সার্জিস চুপ্পুকে সরাও, হাসনানকে বলেছিলাম চুপ্পুকে সরাও, নাহলে তোমাদের ফাঁসি রশি তোমাদের গলায় আজকে কালকে পড়বে। সব চুপ্পুকে সরা নাই, তারা করে কি ইউনূসের সাথে শপথ নিয়ে ফেলেছে, তারা বিপ্লবের সরকার শেষ হয়ে গেছে আসিফ নজরুলের সরকার। সুতরাং ইট ইজ টু লেট চুপ্পুকে কথা বলে। আমরা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, আসিফ নজরুল চুপ্পু এরা সব রয়ে গেছে। সো উই আর ইন এ ডিফিকাল্ট পাথ, আমরা একটা কঠিন পথে চলে গেছি। ইয়েস, উত্তরণের পথ আছে, উত্তরণের পথ একটাই, একতা। আমি জামাত বিএনপিকে বলবো, আল্লাহর হস্তে ক্ষমতার চিন্তা বাদ দিয়ে আপনারা এই যে কথাটা বলছি, অনুষ্ঠান লম্বা হয়ে গেছে কিন্তু বলতে বাধ্য হচ্ছি, বিএনপিকে বলবো, আবার বলছি আপনাদের ভালোর জন্য, আপনারা নিজের দলের সংস্কার করতে শুরু করেন। প্রফেসর ইউনূস যেহেতু একটা নির্দিষ্ট টাইম দিয়েছে, এর বাইরে তো যেতে পারবে না, কারণ এর বাইরে যেতে গেলে আস্তে আস্তে ওনার জনপ্রিয়তা কমতে শুরু করবে আর আন্দোলন শুরু হবে। কারণ সবাই যেহেতু বলেছে যে আগামী বছর জুনের মধ্যে করবে, এর আগে যদি কেউ আন্দোলন করে তাহলে তো সবাই বলে এই লোকটা খারাপ, তাদের ধৈর্য হচ্ছে না, তাদের সবর হচ্ছে না। সুতরাং ওই কথার সময়টা, ডেডলাইনটা যখন চলে যাবে, তখন কিন্তু বাংলাদেশের দলগুলো কিন্তু ছোট শুরু হবে। বিএনপির ছেলেপেলে কিন্তু প্রচুর ছেলেপেলে আছে, আওয়ামী লীগ জামাতের কিন্তু প্রচুর ছেলেপেলে আছে। বিএনপি জামাত যদি হ্যান্ডশেক করে ফেলে, তারা যদি একটা অ্যালায়েন্সে চলে যায়, যেটা সারা জীবন শেখ হাসিনা তাদের মাঝখানে কি বলে একটা বাধা দিয়ে রেখেছে, কোনোদিন একত্র হতে দেয় নাই, তারা যদি বিএনপি থেকে যদি তারেক রহমান ভারতের রয়ের বদমাশগুলাকে সরিয়ে, ওইসব সালাউদ্দিনের মতো ব্রেইন ওয়াশ, ওইদের নাম বহুবার বলেছি আর বারবার বলবো না, এদেরকে সরিয়ে দিয়ে এদের মাঝখানে একটা অ্যালায়েন্স তৈরি করে, প্রয়োজনে টু দি এক্সটেন্ট, যেহেতু এনসিপি ছাত্রনেতা তাদের মাঝখানে ভাঙচুর চলছে, তাদের মাঝখানে তাদের হচ্ছে নিজস্ব পিউরিফিকেশন এবং কারেকশনের সময়, এটা তাদের মাঝখানে ধাক্কাধাক্কি মারামারি চলবে, তাদের মাঝখানে এখনো চলবে, কে নেতা হবে না হবে, এগুলো টিপিক্যাল বাঙালি চলবে। এই ম্যাচুরিটি, তাদের মাঝখানে একটা রাজনৈতিক দল গঠন করা, এবং 300 তো দূরের কথা, 150টা আসনে সিট দেওয়ার মতো তাদের মাঝখানে অনেক ম্যাচুরিটি প্রয়োজন আছে। আর বাংলাদেশের মানুষের সাইকোলজি আমি বুঝি, বাংলাদেশের মানুষের সাইকোলজি কিন্তু সেই জায়গায় আটকে আছে এখন, ধানের শেষ। অনেকের মাথায় নৌকা আছে, নৌকাকে আমি নির্বাচনে চাই না, ধানের শীষ মাথায় আছে, জামাত মানুষের মাথায় আছে, ধার্মিক যারা আছে, জামাত আছে, যখনই দেখবে একটা ইয়াং চাংরা বাংলা ছেলের মুখ, জীবনে নামও শুনে নাই, তাদেরকে ভোটটা দিতে যাবে না। কারণ প্রফেসর ইউনূসের সমর্থন শত শত কোটি ঢেলে দেওয়া এক জিনিস, আর জনগণের ভোট হচ্ছে আরেক জিনিস, যদি সেখানেও ভোটের কারচুপি না হয়। আর
2-4টা মুখ, যে বাচ্চা ছেলে পেলে হাসনাত তার এলাকায় যদি তার জনপ্রিয়তা থাকে, কিন্তু তার এলাকায় তো সবাই তো 18 বছর আর 25 বছরের ছেলে পেলে না। আর 18 বছর 25 বছরের ছেলে পেলে মাঝখানে বিএনপির ছেলে পেলেও কিন্তু আছে, আওয়ামী লীগেরও আছে, জামাতের এবং শিবিরের লোকও আছে। সবাই তো আর এনসিপির পিছনে দৌড়াচ্ছে না। সো ইটস আ লং স্টোরি। গেম অনেক লম্বা। এই যুদ্ধে নামতে হলে এনসিপি কে ভবিষ্যৎ সুদূর প্রসারী চিন্তা নিয়ে নামতে হবে। আমাদের মতো সামান্য মানুষের উপদেশ শুনতে হবে, আদারওয়াইজ এই কি বলে এটাকে, শুরুতেই সব শেষ হয়ে যাবে। এটা আর দিনের আলোর মুখ দেখবে না। অসংখ্য ধন্যবাদ মেজর দেলোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন এবং পরে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।